প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা বংশগতির আণবিক ভিত্তি মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এই অধ্যায় থেকে পড়ব ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ ডিএনএ প্রতিলিপিকরণ। ওকে, ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণ এটি সম্পর্কে বিস্তারিত জানার আগে আমি কিছু কথা তোমাদের বলবো। সেই কিছু কথার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে সেন্ট্রাল ডগমা। আমাদের অনেক সময় সেন্ট্রাল ডগমা শর্ট কোশ্চেন হিসেবে আমাদের আসে কিন্তু পরীক্ষায়। তো সে সম্পর্কে আগে জেনে নেই যে সেন্ট্রাল ডগমা কি। আমরা এটুকু অবগত আছি প্রিভিয়াস ক্লাসগুলো থেকে যে ডিএনএ একটি জেনেটিক বস্তু এবং সেই জেনেটিক বস্তু হওয়ার দরুন সে একটি জিনের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য বহন করে এবং কাজ করে তার কার্যকারী অংশের দ্বারা। অ্যাকচুয়ালি ডিএনএর কার্যকারী অংশ কিন্তু জিন। সেই জিনগুলি যে ফাইনালি একটি অর্গানিজমের মধ্যে কিভাবে প্রকাশ পাবে একটি প্রোটিন তৈরির মাধ্যমে। অর্থাৎ ডিএনএ একটি প্রোটিন তৈরি করবে আর সেই প্রোটিন থেকে তৈরি হবে, অর্থাৎ প্রোটিন আলটিমেটলি সিগন্যাল দেবে বা আলটিমেটলি নির্দেশ করবে একটি ফেনোটিপিক চরিত্রকে, একটি বাহ্যিক চরিত্রকে, যা একটি অর্গানিজমের গুরুত্বপূর্ণ শারীরিক বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা হয়। আমরা একটু কঠিন করে বললাম কি, একটু সহজ করেই বলি। ডিএনএ থেকে আমরা দেখব যে প্রথমে তৈরি হবে ডিএনএ থেকে আরএনএ। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় একটি বিশেষ পদ্ধতিতে, তাকে বলা হয় ট্রান্সক্রিপশন পদ্ধতি। আবার সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, তাকে বলা হয় ট্রান্সলেশন পদ্ধতি বা প্রোটিন সিনথেসিস। আর সেই প্রোটিন থেকে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ পায় একটি অর্গানিজমের মধ্যে। এই যে পদ্ধতি, এই যে বিশেষ একটা বায়োলজিক্যাল ভিত্তি, এই ভিত্তিটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা। আমরা এখানে দেখছি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। কিন্তু এই ডিএনএ যখন কেউ কারোর জেরক্স কপি অর্থাৎ প্রতিলিপি তৈরি করে, তখন তাকে রেপ্লিকা বা রেপ্লিকেশন বলা হয় পদ্ধতিকে। সেই সঙ্গে তেমন করেই একটি বিশেষ বায়োলজিক্যাল পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, বিশেষ পদ্ধতি ট্রান্সক্রিপশন। আবার আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশন। আর এই এক একটি প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহের, অর্থাৎ জীবদেহের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তাহলে সিরিয়ালি আমরা দেখতে পাচ্ছি কি, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এবং প্রোটিন একটি বাহ্যিক বৈশিষ্ট্যকে নির্দেশ করে। এই যে সিকোয়েন্স, এই যে সিরিয়ালি কথাটা আমরা বলছি, এই সিকোয়েন্সিয়াল ঘটনাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। ওকে, বিজ্ঞানী ক্রিক ডিএনএর গঠন সম্পর্কিত যে তথ্য আমাদের দিয়েছিলেন, তারপরেই এই সেন্ট্রাল ডগমার ধারণাটি জন্ম নেয়। বুঝতে পেরেছো? এই ব্যাপারটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা। এইবার এই সেন্ট্রাল ডগমা তার মানে ডিএনএ থেকে এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ, যার মধ্যে বার্তা বা মেসেঞ্জার মেসেজ বহন করে রয়েছে, বহন করে নিয়ে একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পৌঁছায় কোডনের মাধ্যমে, এবং সেই অ্যামাইনো অ্যাসিড একটি বাহ্যিক বৈশিষ্ট্যকে প্রকাশ করে, যেটাকে বলা হয় ট্রান্সলেশন পদ্ধতি। এটিই হচ্ছে সেন্ট্রাল ডগমার মূল ভিত্তি। ওকে, সুতরাং ক্রিক, ওয়াটসন ক্রিক, যারা আমাদের ডিএনএ রেপ্লিকেশনের দ্বিতন্ত্রী বৈশিষ্ট্য, দ্বিতন্ত্রিক গঠন আবিষ্কার করেছিলেন, সেই ক্রিক বর্ণিত সেন্ট্রাল ডগমার সাংকেতিক বার্তায় একমুখী প্রবাহের কথা বলা হয়েছে। একমুখী, একমুখীটা এরকম: ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন,
এবং প্রোটিন থেকে বাহ্যিক বৈশিষ্ট্য নির্দেশ। উল্টো দিকে হচ্ছে না। তবে হ্যাঁ, একটা ব্যতিক্রম রয়েছে। সেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ হচ্ছে। আবার কখনো কখনো দেখা যায় বিশেষ বিশেষ ক্ষেত্রে আরএনএ থেকে ডিএনএও হয়। যখন আরএনএ থেকে ডিএনএ হয় তখন তাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ হলে সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন পদ্ধতি। তাহলে উল্টোটা যেহেতু হচ্ছে, যখন বিপরীতভাবে ট্রান্সক্রিপশন তৈরি হয় তাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। তো আমাদের মূল ভিত্তি আমরা জেনে নিলাম, সেন্ট্রাল ডগমা। আমরা এবার চলে আসি ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে। আজকে কিন্তু আমরা এখানে যে টপিক রয়েছে তার মধ্যে আমরা টাইপস অফ ডিএনএ রেপ্লিকেশন সেগুলো আমরা দেখব এখানে। তো তার মধ্যে রয়েছে যে কি বৈশিষ্ট্যের রেপ্লিকেশন হয়, ডিএনএ প্রতিলিপি গঠন অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে বিশেষ পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। সেটি সবথেকে যে বৈশিষ্ট্যগুলি অনুসরণ করে তৈরি হয় বিশেষ পদ্ধতি, সেই বিশেষ পদ্ধতিটি হচ্ছে সেমি কনজারভেটিভ মোড অফ ডিএনএ রেপ্লিকেশন। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের সেমি কনজারভেটিভ মোডে রেপ্লিকেশনটি হয়। সেই মডেলটা আমরা দেখব যে কাকে সেমি কনজারভেটিভ বলা হচ্ছে, কেন সেমি কনজারভেটিভ বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের, এবং এই সেমি কনজারভেটিভ মডেলটি ডিএনএ এর সব থেকে বেশি গ্রহণযোগ্য। তারপরে ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল অর্থাৎ প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন দেখব, এবং দেখব ইউক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন। আর দেখব ইনহিবিটার্স অফ ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশনের যে প্রতিরোধকারী রয়েছে যারা ইনহিবিট করে অর্থাৎ যারা বাধা দেয় তাদেরকে জানবো। দেখা যাক কতটুকু করতে পারি। আচ্ছা, তারপরে তো আমরা এখানে কনটেন্টটা দেখতে পাচ্ছি যে ডিএনএ ড্যামেজ রয়েছে, যে ডিএনএ বিভিন্ন আমাদের বাহ্যিক কিছু এক্সটার্নাল ফ্যাক্টর রয়েছে। কখনো কখনো সেই ফ্যাক্টর গুলি টাইপস এবং এজেন্ট অফ মিউটেশন অর্থাৎ জিনের পরিবর্তন ঘটিয়ে দেয়। আমরা জানি জিনের হঠাৎ করে কোনো পরিবর্তন যদি হয়, সেই পরিবর্তনকে বলা হয় ডিএনএ মিউটেশন। তো সাধারণত যে সমস্ত পদার্থের দ্বারাই মিউটেশন গুলো ঘটে তাদেরকে বলা হয় মিউটাজেন। তার মধ্যে যেমন ধরো কখনো কখনো স্বতঃস্ফূর্ত দুই একটা থাকে, যেমন স্পন্টেনিয়াস রেডিয়েশন আছে, অর্থাৎ রেডিয়েশন যে থেরাপি হয় সেই রেডিয়েশনের মাধ্যমে ঘটতে পারে মিউটেশন, এবং বিভিন্ন রকমের কেমিক্যালস এর জন্য হতে পারে। আর এই ধরনের রেডিয়েশনের দ্বারা ডিএনএ ড্যামেজ হওয়ার পর ডিএনএ রিপেয়ার মেকানিজমও রয়েছে। তো ডিএনএ রিপেয়ার মেকানিজম গুলি মানে কি পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া ডিএনএ কে আবার প্রতিরোধ করা সম্ভব, কি পদ্ধতিতে সেটাকে বলা হয় রিপেয়ার মেকানিজম, কিভাবে নিরাময় করা সম্ভব সেগুলি রয়েছে, আর এই কম্বিনেশন রয়েছে। তো আমরা যদি পারি সেগুলো পরবর্তীকালে দেখবো। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনটাকে এই পর্যন্ত পড়া। আমরা এগিয়ে চলি একটু একটু করে। আচ্ছা, তো সেক্ষেত্রে ডিএনএ প্রতিলিপিকরণ অর্থাৎ পসিবল মেথড অফ ডিএনএ রেপ্লিকেশন, সেই অ্যাকচুয়ালি মেথড তিন প্রকারের হয়ে থাকে, যেটা আমাদের এখানে লেখা আছে দেখো, সেমি কনজারভেটিভ মডেল অফ ডিএনএ রেপ্লিকেশন। তো সেমি কনজারভেটিভ মোডেও হয়, এটা আমাদের গৃহীত সর্বজনভাবে। এছাড়াও রয়েছে কনজারভেটিভ মোড এবং ডিসপারসিভ রেপ্লিকেশন। তো দেখিনি আমরা কোনটা আমাদের এখানে রয়েছে। তো সেন্ট্রাল ডগমা যেটা বলছিলাম এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমি যদিও বলেছি সেটা আগে, তবুও এখানে আমরা আরেকবার দেখতে পাচ্ছি। চলো দেখে নিই। হুম, ওকে। হ্যাঁ, এখানে যে জায়গাটা এখানে ঢাকা রয়েছে এটা কিন্তু লেখা আছে সেন্ট্রাল ডগমা। ওকে, ওই দেখো DOGMA। তো সেটাই বলা আছে যে কি ব্যাপার, সেই যে সিকোয়েন্সিয়াল ইভেন্ট, সেই ইভেন্টটাকেই বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। চলো, ডিএনএ থেকে ডিএনএ যেটা ক্রস করে দেখানো হয়েছে, উপরে লেখা আছে রেপ্লিকেশন পদ্ধতি। তার মানে হচ্ছে ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয় তাকে বলা হয় রেপ্লিকেশন পদ্ধতি। কোনো আবার দেখো যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় তাকে বলা হয় ট্রান্সক্রিপশন পদ্ধতি।
ডিএনএ থেকে যখন আরএনএ হচ্ছে তখন হচ্ছে ট্রান্সক্রিপশন পদ্ধতি। আবার দেখো ট্রান্সক্রিপশন থেকে উল্টো দিকে এটা হচ্ছে সেন্ট্রাল ডগমা যে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন বলা হয়। ডিএনএ থেকে আরএনএ হলে সেই পদ্ধতি যে পদ্ধতির মধ্য দিয়ে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় তাকে বলা হয় ট্রান্সক্রিপশন পদ্ধতি এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় যে পদ্ধতিতে তাকে বলা হয় ট্রান্সলেশন পদ্ধতি। ওকে, এই হচ্ছে সেন্ট্রাল ডগমার মূল ভিত্তি। তার মানে এটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা, এই সিকোয়েন্সিয়াল ইভেন্ট। এবং এই প্রোটিন আলটিমেটলি একটি বাহ্যিক বৈশিষ্ট্যকে নির্দেশ করে জীবদেহের, যেটা আমাদের মূল ভিত্তি। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সবকিছুর মূলে কিন্তু ডিএনএই হচ্ছে মূল ভিত্তি। এইবার ট্রান্সক্রিপশনের ব্যতিক্রম, সেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ হয়ে যাওয়ার পর আরএনএ থেকে রিভার্স উল্টো দিকে কখনো কখনো দেখা যাচ্ছে ভাইরাসের ক্ষেত্রে, যেমন এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে এটি হয়ে থাকে থাকে আরএনএ, বাট রিভার্স ট্রান্সক্রিপশন হয়, অর্থাৎ ট্রান্সক্রিপশন উল্টোটা ভাবে রিভার্সিবলি যখন ঘটে তখন তাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। ব্যাস, এটাই আমাদের সেন্ট্রাল ডগমা। এবার চলে আসি রেপ্লিকেশন পদ্ধতিতে। DNA replication is a biological process that occurs in all living organisms and copies their exact DNA. ডিএনএ প্রতিলিপিকরণ হচ্ছে একটি বায়োলজিক্যাল জৈবনিক প্রক্রিয়া যেটি সমস্ত লিভিং অর্গানিজমের মধ্যে জীবদেহে ঘটে থাকে, যেটা হচ্ছে কপি করে এক্সাক্ট ডিএনএ একটি কপি তৈরি করে। আর ইট ইজ দ্য বেসিস ফর বায়োলজিক্যাল ইনহেরিটেন্স। আর এটি হচ্ছে সমস্ত ইনহেরিটেন্স অর্থাৎ সমস্ত উত্তরাধিকার যে বৈশিষ্ট্যগুলি যে জৈবিক বৈশিষ্ট্য সেগুলি মূল ভিত্তি। সুতরাং রেপ্লিকেশন ইজ দ্য প্রসেস অফ সিনথেসিস অফ ডটার ডিএনএ ফ্রম প্যারেন্টাল ডিএনএ। তাহলে একটা আমরা সব সময় জেনে রাখবো একটা কথা, যখন মূল যে কোনো জায়গা থেকে যে জিনিস তৈরি হয়, মূল যেখান থেকে তৈরি হবে সেই মূল জায়গা থেকে প্যারেন্টাল বলা হয়, আর যেটি তৈরি হয় নতুন নিউলি প্রডিউসড যে সাবস্টেন্স তাকে বলা হয় ডটার। ওকে, ডটার মানে নিউলি তৈরি হওয়া যে ঘটনাটা সাবস্টেন্সেস তাকে বলা হচ্ছে ডটার। তাই বলা হচ্ছে রেপ্লিকেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যেটি থেকে ডটার ডিএনএ তৈরি হয় এবং তার জন্য কিছু এনজাইমের প্রয়োজন হয়। সেই এনজাইমগুলির নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ, ওয়ান অফ দি ইম্পর্ট্যান্ট এনজাইম। যে পদ্ধতিতে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে আর তার জন্য দরকার হবে বিশেষ একটি এনজাইম, সেই এনজাইম নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। আমরা একটু এগিয়ে দেখব শুধু একটা এনজাইম নয়, আরো বিভিন্ন রকমের এনজাইম রয়েছে যারা কিন্তু এই বায়োলজিক্যাল পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ রেপ্লিকেশনের মধ্যে তারা রয়েছে, অংশগ্রহণ করছে। এখানে একটি সাধারণ উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড মনোফসফেট, যে কটা হতে পারে অণু আর কি, নাম্বার এখানে এন দিয়ে বোঝানো হয়েছে। এই ডিএনটিপি নিউক্লিওটাইড ট্রাইফসফেট, সেখান থেকে এনএমপি তৈরি হচ্ছে। এবার লেনদেন করা হচ্ছে, বাড়ানো হচ্ছে নাম্বার অফ সংখ্যা, আর পিপিআই মানে ইনঅর্গানিক ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে। আমরা চলে আসবো ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে। একটু একটা কথা বলে নেই যে যে তিনটি ধরনের তিনটি মোডে রেপ্লিকেশন হয়, দেখি এখানে সেই পদ্ধতিগুলো সবগুলো আছে কি নেই দেখে নিই। ইয়েস, সবগুলোই আছে। তাহলে আমরা চলো বলতে বলতেই চলে যাই। এই হচ্ছে আমাদের ডিএনএ। ওকে, দেখো এই ডাবল হেলিক্যাল ডিএনএ এর মধ্যে এখানে আমরা রংগুলো দিয়ে বোঝাবো যে কোনটা ডিএনএ ডটার হচ্ছে কোনটা প্যারেন্টাল হচ্ছে। যদি প্যারেন্টাল এটা হয়ে থাকে, সেই প্যারেন্টাল থেকে নতুন তাকে বেস করে, অর্থাৎ তাকে ভিত্তি করে পরে আমরা দেখবো যে একটা টেমপ্লেট বলা হয়, ছাঁচ বলা হয়। যেমন ধরো ছাঁচে যখন পিঠা তৈরি হয়, ছাঁচের উপরে ভিত্তি করে আমরা চালের গুঁড়ো যেটুকু দেব সেইভাবে তৈরি হবে। তাহলে তার উপরে ভিত্তি করে আমরা চালের গুঁড়োটা দিচ্ছি, তবে পিঠাটা তৈরি হচ্ছে। তো সেরকমই একটা স্ট্র্যান্ড ডিএনএ এর ক্ষেত্রে রয়েছে এবং তার এগেইনস্ট এর সঙ্গে সঙ্গে দেখো নাইট্রোজেন বেস গুলো রয়েছে। ঠিক উল্টো দিকে এরকম করে আরেকটা যদি এই যে যে স্ট্র্যান্ডটা তৈরি হয় নতুন স্ট্র্যান্ড, এর এগেইনস্ট এ অপোজিট দিকে, তখন সেটাকে বলা হচ্ছে ডটার স্ট্র্যান্ড।
এখানে টি আর আছে, এটা কিন্তু আর হবেই, স্ট্র্যান্ড হবে, স্ট্র্যান্ড নয়। ডটার স্ট্র্যান্ড, প্যারেন্টাল স্ট্র্যান্ড। এবং একটা কথা বলে রাখি, যখন এরকম ছাঁচের উপরে ভিত্তি করে তৈরি হচ্ছে এই অংশটা, যার উপরে ভিত্তি করে তৈরি হয় সেদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। সেই পুরনো প্যারেন্টালের যে স্ট্যান্ডকে ভিত্তি করে তৈরি হয়েছে তাকে বলা হয় টেমপ্লেট। একটা প্লেট, একটা ছাঁচ, তার উপরে ভিত্তি করে নতুন একটা স্ট্র্যান্ড বা সুতো তৈরি হবে, তাকে বলা হবে ডটার স্ট্র্যান্ড। এইবার এখানে যে বেসগুলি, এই দেখো ভেতরে সুতোকে ঘিরে যে স্ট্র্যান্ড, সুতোকে ঘিরে অর্থাৎ স্ট্র্যান্ডটাকে ঘিরে যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে, নিশ্চয়ই তোমাদের মনে আছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এবং থাইমিনের পরিবর্তে আরএনএর ক্ষেত্রে ইউরাসিল। তো ঠিক ওগুলোকে বলা হয় কমপ্লিমেন্টারি। তার মানে এখানে দেখে নিই, তার মানে হচ্ছে সর্বদাই আমরা জানি অ্যাডেনিন থাইমিনের সঙ্গে যোগ হয় আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে যোগ হয়। অর্থাৎ যোগ হয় নয়, বাইন্ডিং করে। এরা তিনটি হাইড্রোজেনের সাহায্যে গুয়ানিন সাইটোসিনের সঙ্গে বাইন্ডিং অবস্থায় থাকে এবং থাইমিন অ্যাডেনিনের সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ধনের সাহায্যে যুক্ত হয়ে থাকে, একে অপরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টেমপ্লেট স্ট্র্যান্ডের ক্ষেত্রে যদি এখানে সি থাকে আর এখানে টি থাকে, তাহলে আমরা কি বুঝতে পারছি, এইখানে টেমপ্লেটের এগেইনস্টে একটি স্ট্র্যান্ড তৈরি হবে আর সেই স্ট্র্যান্ডের সঙ্গে কমপ্লিমেন্টারি অর্থাৎ সি সর্বদাই জি এর সঙ্গে হাইড্রোজেন বন্ধনের দ্বারা আবদ্ধ থাকবে, টি সর্বদাই এই অ্যাডেনিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনের দ্বারা আবদ্ধ থাকবে। তাহলে টি এর সঙ্গে তার যে বন্ধনে আবদ্ধ হওয়ার সিস্টেম, এই ঘটনাটাকে বলা হয় কমপ্লিমেন্টারিটি। এই কমপ্লিমেন্টারিটি কিন্তু মেনটেন হবে। অর্থাৎ একটা পুরনোকে ছাঁচ হিসেবে মনে করে নতুন যে স্ট্র্যান্ড তৈরি হবে তার নাইট্রোজেন বেসগুলো এখানে যা আছে ঠিক তার অপোজিট হয়ে হয়ে এর সঙ্গে হাইড্রোজেন বন্ধনে যুক্ত হতে থাকবে। আশা করি এবার তোমাদের বোঝাতে পেরেছি। চলো নেক্সট কি আছে দেখে নিই। চলো, ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়ে গেছে। A reaction in which daughter DNAs are synthesized using the parental DNAs known as template. কি বলছে শোনো, এই যে বিক্রিয়াটি, এই বিক্রিয়ায় কিন্তু যে ডটার ডিএনএ তৈরি হয়, সিনথেসাইজ হয় প্যারেন্টাল অর্থাৎ জনিত্রী জেনারেশনের যে কোনো একটা স্ট্র্যান্ডকে টেমপ্লেট হিসেবে ভিত্তি করে তবে তৈরি হয়। আমরা দেখে নিই প্রিভিয়াসে কি বলেছি। এটা যদি হয় প্যারেন্টাল স্ট্র্যান্ড, তার এটাকে ভিত্তি করে নতুন একটা তৈরি হয়। এটাই বলা হয়েছে যে নিউ দিয়ে ডটার স্ট্র্যান্ড তৈরি হয় সিনথেসাইজড ফর্ম প্যারেন্টাল স্ট্র্যান্ডের যে কোনো একটি স্ট্র্যান্ডকে ভিত্তি করে, ছাঁচ হিসেবে ঢাল করে, তাকে বেস করে আর একটা নতুন তৈরি হওয়া। এবার বুঝেছো কথাটি? অর্থাৎ a reaction in which daughter DNAs are synthesized using the parental DNAs as template. প্যারেন্টাল ডিএনএ কে টেমপ্লেট হিসাবে গণ্য করে নতুন ডটার স্ট্র্যান্ড তৈরি হয়। বেশ, চলো এবার এখানে দেখে নিই ট্রান্সফারিং দ্য জেনেটিক ইনফরমেশন। তো তাকে আমরা টেমপ্লেট বলছি। তো টেমপ্লেট কোথায় তৈরি হচ্ছে? প্যারেন্টাল স্ট্র্যান্ডে যে কোনো একটি স্ট্র্যান্ডকে টেমপ্লেট হিসাবে আমরা গণ্য করছি, ছাঁচ হিসেবে ধরে নিয়ে তবে নতুন একটি তৈরি করছি। ওকে, এবার দেখে নি কি আছে। ট্রান্সফারিং দ্য জেনেটিক ইনফরমেশন, transferring the genetic information to descendant generation with a high fidelity. দেখো এখানে যেটা হচ্ছে যে জেনেটিক ইনফরমেশনকে ডিসেন্ডেন্ট জেনারেশনে, পরবর্তী জেনারেশনে যেটা দেওয়া হচ্ছে সেটা একটা হাই ফাইডেলিটি হিসাবেই ট্রান্সফার হচ্ছে। আমরা একটু দেখে নিই কম্বিনেশনটা সেমি কনজারভেটিভ মোড, এখান থেকে আমরা কিছুটা আইডিয়া করতে পারবো। চলো আমরা দেখে নিই। ওকে, এবং সেটা তৈরি হয় সম্পূর্ণভাবে
একটি কন্টিনিউটি মেনটেন করে পরবর্তী উত্তরাধিকারের মধ্যে ইনফরমেশনটা যাবে সম্পূর্ণরূপে একটি সিকোয়েন্সিয়াল পদ্ধতির মাধ্যমে। এখানে আমরা দেখে নেই, দেখো প্যারেন্টাল ডিএনএ রয়েছে লাল রঙের, রেপ্লিকেশন পদ্ধতি হচ্ছে, এবার দেখে নাও যে প্যারেন্টাল ডিএনএ কে এখানে কিন্তু এক একটা ছাঁচ হিসেবে ভিত্তি করে, এখানে দেখো ছাঁচ হিসেবে ভিত্তি করেছে, একে ভিত্তি করে একটা হলুদ স্ট্র্যান্ড তৈরি হয়েছে, আবার একে ভিত্তি করে একটি হলুদ স্ট্র্যান্ড তৈরি হয়েছে। তাহলে নিউলি সিনথেসাইজড অর্থাৎ নতুন ভাবে তৈরি হওয়া ডিএনএ স্ট্র্যান্ড দুটি হচ্ছে দুটি হলুদ স্ট্র্যান্ড, এই একটি হলুদ আর এই একটি হলুদ। এরা নতুন ডটার স্ট্র্যান্ড তৈরি হলো সম্পূর্ণরূপে পুরনো ডিএনএ কে টেমপ্লেট হিসেবে গণ্য করে। বুঝতে পেরেছো এবার? সেটা আমরা এতক্ষণ বলার চেষ্টা করেছি। এখানে এই প্যারেন্টাল ডিএনএ টেমপ্লেট হিসেবে কাজ করছে, আর ইন দিস কেস এটি কাজ করছে এখানে টেমপ্লেট হিসাবে। আর তার এগেইনস্টে দেখতে পাচ্ছি যে হলুদ রঙের একটা ডটার স্ট্যান্ড তৈরি হয়েছে। নাও থ্রি মোডস অফ রেপ্লিকেশন, the three possible replication patterns। সুতরাং যে তিন ধরনের রেপ্লিকেশন পদ্ধতি রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি এখানে। ফার্স্ট অফ অল সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, অর্থাৎ যে যে পদ্ধতিটা একটু আগে দেখলাম, যে দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে নিউলি তৈরি হয়েছে, একটি আর একটি প্যারেন্টাল থাকবে, একটি নিউলি থাকবে, একটা প্যারেন্টাল থাকবে, দ্যাট ইজ সেমি কনজারভেটিভ। আর কনজারভেটিভ হচ্ছে দুটি, একটাতে নিউ থাকতে পারে দুটো, আবার একটাতে পুরোপুরি পুরনোটা থাকতে পারে, প্যারেন্টাল থাকতে পারে, কোনো কম্বিনেশন থাকছে না। ডিসপার্সিভ হবে এরকম যে নতুন যেগুলো রয়েছে তার সঙ্গে পুরনো গুলো প্রত্যেকটা অনেকগুলো খণ্ডে ভেঙে যায় এবং সব জায়গায় ডিসপার্সিভ হিসেবে অর্থাৎ যত্রতত্র করে করে মিশিয়ে থাকে, কখনো এরকম কম্বিনেশনে থাকে না, লাইক দিস সেমি কনজারভেটিভ মোড। আমরা এখানেই দেখে নেব ছবি থেকে, সব থেকে ভালো এখানে আমরা জানতে পারবো। দিস ইজ সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। দেখো এটি যদি অরিজিনাল মোড হয়, অরিজিনাল মোডের পরে অরিজিনাল মোড হচ্ছে নীল রঙের, অর্থাৎ একটা প্যারেন্টাল ডিএনএ। এইবার দেখো সেমি কনজারভেটিভ মোড। আফটার ওয়ান রাউন্ড, একটা রেপ্লিকেশনে যখন রাউন্ড একটা কমপ্লিট হবে, এরকম অনেকগুলো রাউন্ডের মাধ্যমে ফুললি রেপ্লিকেটেড হবে ডিএনএ। তো এখানে দেখো একটি যখন রাউন্ড, প্রত্যেকটা একটি করে নীল একটি করে লাল, অর্থাৎ প্রত্যেক দুটো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর ক্ষেত্রে একটি করে প্যারেন্টাল রয়েছে, একটি করে ডটার রয়েছে। দিস ইজ সেমি কনজারভেটিভ। কনজারভেটিভ মানে হচ্ছে পুরো প্যারেন্টাল জেনারেশনের জেনেটিক মেটেরিয়ালকে পুরো কনজার্ভ করা, সেটা কিন্তু এখানে 50-50 হচ্ছে। দিস এই জন্য সেমি অর্ধরক্ষণশীল কথাটা বলা হচ্ছে। অর্ধরক্ষণশীল প্রতিলিপিকরণ পদ্ধতি, অ্যাকচুয়ালি সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন। পরেরটা চলে আসো, কনজারভেটিভ। কনজারভেটিভ এর ক্ষেত্রে দেখো দুটি যে স্ট্র্যান্ড নিউ তৈরি হলো, তার মধ্যে একটা পুরো কনজারভেটিভ অর্থাৎ প্যারেন্টাল রয়েছে, আর একটা পুরোপুরি নিউ রয়েছে। তো ভ্যারিয়েশন কিন্তু এর মধ্যে নেই, এটি হচ্ছে কনজারভেটিভ, ফুললি নতুন, ফুললি প্যারেন্টাল। ডিসপার্সিভ, ডিসপার্সিভ এর ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ডিএনএ খণ্ডগুলি ভেঙে যায়, আর সেই জায়গাগুলো নতুন নতুন করে একটু করে লাল তৈরি হয়েছে। একটু খণ্ডগুলি ভেঙে গিয়ে সেই জায়গায় নতুন ডিএনএ স্ট্র্যান্ডের উদ্ভব হয়েছে। এই করে দুটি নিউলি তৈরি স্ট্র্যান্ডের মধ্যে একই প্যাটার্ন দেখা যাচ্ছে। আসলে ডিসপার্সিভ কথাটা মানে হচ্ছে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা। তাহলে প্যারেন্টাল ডিএনএ গুলির মধ্যে একটু একটু করে খণ্ডাকৃতি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই খণ্ডগুলির মাঝে মাঝে নতুন স্ট্র্যান্ডগুলি যুক্ত হয়েছে, ফলে ডিসপার্সিভ, যত্রতত্র বিক্ষিপ্ত লাগছে। তো একমাত্র সর্বজনবিদিত ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড মোড অফ রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ মোড রেপ্লিকেশন, দ্যাট ইজ অর্ধরক্ষণশীল প্রতিলিপিকরণ পদ্ধতি ডিএনএ। এবারে আমরা চলো দেখে নেই।
Each parental strand act as a template। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে একটি প্যারেন্টাল স্ট্র্যান্ড টেমপ্লেট হিসেবে কাজ করে এবং একটা নিউ তৈরি করার জন্য ফর আ নিউ স্ট্র্যান্ড। একটি নিউ স্ট্র্যান্ডের জন্য প্রত্যেকটি ক্ষেত্রে একটি প্যারেন্টাল স্ট্র্যান্ড টেমপ্লেট হিসেবে কাজ করছে। অ্যান্ড দ্য টু নিউ, আর দুটি করে নিউ তৈরি হচ্ছে। দুটি করে যদি পুরনো স্ট্র্যান্ড থাকে, অর্থাৎ দুটি করে যদি প্যারেন্টাল স্ট্র্যান্ড থাকে, তাকে বেস করে দুটি করে নিউ স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। ইচ হ্যাভ অন ওল্ড ওয়ান নিউ স্ট্র্যান্ড। আমরা সেটাই দেখলাম যে সেমি কনজারভেটিভ এর ক্ষেত্রে একটি করে নিউ, একটি করে পুরনো, একটি করে নিউ, একটি করে পুরনো। দ্যাট মিন একটি করে প্যারেন্টাল, একটি করে নিউ ডটার স্ট্র্যান্ড। এটি হচ্ছে সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন পদ্ধতি। আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স এইবার আমরা দেখব যে অ্যাকচুয়ালি প্রতিলিপিকরণের কি বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলি হলো সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন, রয়েছে বাই ডিরেকশনাল রেপ্লিকেশন। যে রেপ্লিকেশন পদ্ধতিটি যখন সম্পন্ন হবে, প্রক্রিয়াটি যখন সম্পন্ন হবে, তখন দেখা যাবে যে প্রক্রিয়াটি দুই দিকে আবর্ত হচ্ছে, অর্থাৎ বাই ডিরেকশনাল, একদিকে নয়, দুই দিকেই হচ্ছে। তুমিই ভাবো একটা দড়ির প্যাচ যদি আমরা খুলতে থাকি সামনের দিক থেকে, তাহলে কিন্তু সেটা একদিকে প্যাচ খোলে না, দুই দিকে খুলতে থাকে। ওইটি হচ্ছে বাই ডিরেকশনাল। বাড়িতে বসে দেখবে, একটু ট্রাই করে তোমরা। আরেকটা হচ্ছে সেমি কন্টিনিউয়াস। আরেকটাই আমরা দেখবো যে একটা অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ব্যাপারটাও রয়েছে। হুম, যে অবিচ্ছিন্ন ব্যাপারটা রয়েছে, দেখবে যে কন্টিনিউয়াসলি হচ্ছে, মনে হবে যেন সেমি কন্টিনিউয়াস হচ্ছে রেপ্লিকেশনটি, এবং সম্পূর্ণভাবে কন্টিনিউটি মেনটেন হবে, হাই ফাইডেলিটি থাকবে, সম্পূর্ণভাবে বিস্তৃত হবে, সম্পূর্ণভাবে কমপ্লিট হবে রেপ্লিকেশনটি। এইবারে চলে এসো এই সম্পর্কে যে ডিএনএ যে সেমি কনজারভেটিভ মোডেই হচ্ছে, তার প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে মেসেলসন স্টল এক্সপেরিমেন্ট। মেসেলসন স্টলের এক্সপেরিমেন্ট 1958 demonstrated semi-conservative রেপ্লিকেশন। অর্থাৎ মেসেলসন এবং স্টল 1958 খ্রিস্টাব্দে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন পদ্ধতি, অর্থাৎ অর্ধ রক্ষণশীল পদ্ধতির প্রতিলিপিকরণ সম্পর্কে উনি একটি পরীক্ষা করেছেন। আমরা দেখে নিই সেই পরীক্ষার মাধ্যমে কিভাবে প্রমাণ করব আমরা পরীক্ষার মাধ্যমে যে ডিএনএ যে রেপ্লিকেশন বা প্রতিলিপিটা হচ্ছে, সেটা সম্পূর্ণভাবে অর্ধ রক্ষণশীল হিসেবে হচ্ছে। চলো, একটি পরীক্ষা আছে, সেই পরীক্ষাটি আমরা দেখে নিই। পরীক্ষাটি একটি ইকোলাই ব্যাকটেরিয়াকে কয়েকটি প্রজন্ম পর্যন্ত N15 আইসোটোপ দ্বারা মাধ্যমে একটি কালচার মিডিয়ামে পরিবেশন করা হয় বা কালচার করা হয়। এর ফলে ব্যাকটেরিয়ার ডিএনএ দুটি তন্তুতেই নাইট্রোজেন মূলকগুলিতে N15 আইসোটোপ দ্বারা কিন্তু পরীক্ষা করা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়াকে। তো N15 তন্তুতেই নাইট্রোজেন মূলকগুলিকে N15 যুক্ত করা হয়। এরপরে ব্যাকটেরিয়া থেকে ডিএনএ কে নিষ্কাশন করে 6 মোলার সিজিয়াম ক্লোরাইড দ্রবণে, কি হলো, ব্যাকটেরিয়া থেকে ডিএনএ কে সিজিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে দেওয়া হলো এবং সেন্ট্রিফিউজ করলে দেখা যাবে যে নাইট্রোজেন অর্থাৎ N15 আইসোটোপ ভারী যুক্ত ডিএনএ একটি নির্দিষ্ট স্তরে অধঃক্ষেপিত হবে। অধঃক্ষেপিত হয়ে একটা দাগ তৈরি করবে। এই স্তরকে N15 ব্যান্ড দ্বারা চিহ্নিত করা হচ্ছে। চলো দেখে নিই। ডিএনএ এক্সট্রাক্টেড। ডিএনএ একটা পরীক্ষার মধ্যে আমরা বলছি যে ইকোলাই ব্যাকটেরিয়াকে কয়েকটি প্রজন্মে যে N15 হচ্ছে একটি নাইট্রোজেনের ভারী আইসোটোপ, সেই আইসোটোপকে নাইট্রোজেন কালচারের মিডিয়ামের মধ্যে দেওয়া হলো এবং সেখান থেকে ডিএনএ কে, এই ব্যাকটেরিয়াটাকে এই কয়েকটি প্রজন্ম পর্যন্ত আইসোটোপ যুক্ত, অর্থাৎ নাইট্রোজেনের আইসোটোপ যুক্ত মাধ্যমে কালচার করা হয়। এর ফলে কি হচ্ছে? এর ফলে ব্যাকটেরিয়ার ডিএনএ তে কিন্তু ভারী এই নাইট্রোজেন যুক্ত আইসোটোপটা
দেখা যাবে একটি ব্যান্ড হিসেবে নিচের দিকে জমা থাকবে। যদি আমরা সেখান থেকে সেই ব্যাকটেরিয়া থেকে ডিএনএ কালেক্ট করি, এক্সট্রাক্ট আমরা নিয়ে নিই, নিংড়ে নিই এবং সেই নিংড়ে নেওয়া ডিএনএ কে যদি আমরা সেন্ট্রিফিউজ করি, সেন্ট্রিফিউজ করে ইকুইলিব্রিয়াম করে সেন্ট্রিফিউজ করে এবং সিজিএম ক্লোরাইড ডেনসিটি গ্রেডিয়েন্ট এর মধ্যে দেওয়া হয়, তাহলে দেখব যে সেন্ট্রিফিউজড করার পরে কিন্তু আমরা সিজিএম ক্লোরাইড এর মধ্যে দিলে দেখতে পাবো যে সেটি নিচের দিকে অধঃক্ষেপিত হয়ে একটি ব্যান্ড তৈরি করছে। এই যে সেই ব্যান্ড। হুম? হেভি নাইট্রোজেন ভারী ধাতুর আইসোটোপ আমরা যুক্ত করেছি ভারী আইসোটোপটি। তো একটা ব্যান্ড আকারে জমা হয়ে আছে। দেখছো? এটি হচ্ছে আমি পাশে ডিএনএ দিয়ে বোঝানো হচ্ছে যে এটি অরিজিনাল প্যারেন্ট মলিকিউল ধরে নাও। N15 নাইট্রোজেন অর্থাৎ আইসোটোপ ডিএনএ এখানে একটি ব্যান্ড আছে এবং এটি অরিজিনাল প্যারেন্ট স্ট্র্যান্ড মনে করে নাও। এবার দেখো কি ঘটে। এবারে পরবর্তী ক্ষেত্রে কি হলো? N15 কে যুক্ত একটি কৃষ্টি মাধ্যমে থেকে তুলে নিয়ে সেখানে এবার N14 যুক্ত মাধ্যমে কিন্তু এবার ব্যাকটেরিয়াটিকে রাখা হলো। আমরা ১ম এ ব্যাকটেরিয়াটিকে কি করেছি? ইকোলাই ব্যাকটেরিয়াকে N15 মিডিয়ামে রেখেছি। আচ্ছা রেখে দেওয়ার পরে কি হবে? ডিএনএ এর মধ্যে অবশ্যই ব্যাকটেরিয়ার মধ্যে কিছু ভারী ধাতু ডিএনএ এর মধ্যে আমরা ভারী ধাতু পাবো। তাকে সেন্ট্রিফিউজ করব। সিজিএম ক্লোরাইড এ দেব এবং ডেনসিটি অ্যাজ এ ডেনসিটি গ্রেডিয়েন্ট এর ফলে কিন্তু নিচের দিকে ঘনত্বের জন্য তারা নিচের দিকে জমা হয়ে যাবে। একটি ব্যান্ড তৈরি করবে। এবারে ব্যাকটেরিয়াটিকে কিন্তু আমরা তুলে নিয়ে উম N14 এর মধ্যে ঢুকে দেব। যদি N14 কালচারের মধ্যে দিয়ে দিই, ওহ গড! তাহলে কি হবে? ঠিক পরবর্তী প্রজন্মের ডিএনএ কে নিষ্কাশন করে আবার সেন্ট্রিফিউজ করা হলো। সেন্ট্রিফিউজ করার ফলে দেখা গেল N15 ব্যান্ডটি অদৃশ্য হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগে যে N15 ব্যান্ড ছিল সেটি নেই। এইখানে দ্বিতীয়টা দেখো এখানে N15 আগে যেটা ছিল সেটা কিন্তু এখানে নেই সেন্ট্রিফিউজ করার ফলে। সেই ব্যাকটেরিয়াকে যখন আমরা N14 মিডিয়ামে রেখেছি, আবার সেন্ট্রিফিউজ করেছি তখন কিন্তু আমরা দাগটা অ্যাজ ইউজুয়াল ভাবে আমরা দাগ দেখতে পাওয়ার কথা, ব্যান্ড তৈরি হওয়ার কথা সেই ব্যান্ডে এখানে দেখো যে আমরা N15 টাকে কিন্তু অদৃশ্য হিসেবে দেখতে পাচ্ছি। আর শুধু N14 টা রয়েছে। ওকে? এইবার দেখো এবং N15 ব্যান্ডটি যেখানে ছিল তার উপরের দিকে একটি ব্যান্ড সৃষ্টি হয়েছে। যেখানে দেখো এখানে ছিল নিচের দিকে এটি N15 তার উপরে উল্টে একটি দাগ সৃষ্টি হয়েছে। সেই দাগ বা ব্যান্ডটি কিসের? হুম? এবং এই যে রংটা তার থেকে একটু অন্যরকম রঙের কিন্তু ব্যান্ড তৈরি হয়েছে। N14 মাধ্যমে ব্যাকটেরিয়াকে রেখে কয়েকটি প্রজন্ম পর্যন্ত এটা সেন্ট্রিফিউজ করা হলো এবং পরবর্তী টিউবে দেখা গেছে যে ২ টি দাগ তৈরি হলো। আবার যখন পরবর্তী কয়েকটি জেনারেশন N14 এ রেখে করা হলো, তখন দেখা গেল আগের সেন্ট্রিফিউজ টিউবে ২ টি ব্যান্ড তৈরি হয়েছে। ও ব্যান্ড দুটি প্রায় সমান। এবার দেখা গেল ২ টি ব্যান্ড তৈরি হয়েছে এবং ব্যান্ড দুটি পুরো সমান আকৃতির। বেশ, কি প্রমাণ হচ্ছে দেখে নিই আমরা। ব্যান্ড হচ্ছে আমরা ১, ২, ৩ রকমের দেখতে পাচ্ছি। এখানে ফার্স্ট জেনারেশন ডটার মলিকিউল তৈরি হতে শুরু করেছে। যেখানে আমরা N15 ও N14 পেয়েছি। সেখানে আমরা আ দেখতে পাচ্ছি কিন্তু ফার্স্ট জেনারেশন ডটার মলিকিউল সবেই দেখো তৈরি হতে শুরু করেছে। এটি যদি প্যারেন্টাল হয় আর উল্টো দিকে দেখো ডটারটা তৈরি হতে শুরু করেছে। ৩ নাম্বার ক্ষেত্রে এখানে এসে কি হয়েছে দেখে নেই। এটা কি মোড আছে? হুম, ও এখানে দেখো, এইখানে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি। 2nd জেনারেশন যখন ডিএনএ তৈরি হচ্ছে, তখন এখানে দেখা যাচ্ছে কিন্তু একটা প্যারেন্টাল জেনারেশন এবং নিচের দিকে দেখো দুটি একই নতুন তৈরি হয়েছে। এখানেও দুটো একই নতুন তৈরি হয়েছে এবং দুপাশে কিন্তু একটু ফার্স্ট জেনারেশন ডটার রয়েছে। 2nd জেনারেশন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে ফাঁকা রয়েছে। এখানে দেখো একটু ফাঁকা অবস্থাতে দুটিই কিন্তু নিউ তৈরি হয়ে গেছে। কিন্তু তার মধ্যে প্যারেন্টাল এর কোনো রকমের কিছু আমরা দেখতে পাচ্ছি না।
ওকে। এক্ষেত্রে ২ টি N15 তন্তু খুলে গিয়েছে। ওকে। যেখানে N14, N15 ব্যান্ড তৈরি হয়েছে, সেটি কিন্তু অ্যাকচুয়ালি হাইব্রিড যেখানে প্যারেন্টাল জেনারেশন এবং ডটার জেনারেশন রয়েছে সেটাকে হাইব্রিড বলা চলে। ৩য় পরীক্ষার ক্ষেত্রে N15, N14 তন্তুটি পৃথক হয়ে গিয়ে আলাদা, আলাদা এখানে দেখো N14 এখানে একসঙ্গে রয়েছে। এখানে কিন্তু তারা দুজনে ব্যান্ড দুটি N14 এবং N15 টা আলাদা হয়ে গেছে। হয়ে গিয়ে N15 কে টেমপ্লেট রূপে ব্যবহার করে একটি N14 কে N15 কে ডটার প্লেট হিসেবে ব্যবহার করে এই সরি টেমপ্লেট হিসেবে ব্যবহার করে দুটি N14, N14 কিন্তু তৈরি করেছে। এই যে দুটি N14, N14 তৈরি করে ফেলেছে। চতুর্থ ফার পরীক্ষায় দেখা যাবে যে N15, N14 হাইব্রিড ও N14, N14 রেপ্লিকেশন গঠিত হয়েছিল N14 মিডিয়ামের ফলে হালকা ডিএনএ ও হাইব্রিড ডিএনএ অসম পরিমাণ তৈরি হয়েছিল। অর্থাৎ এখানে সর্বদাই দেখতে পাচ্ছি যে একটি সেমি কনজারভেটিভ মোডে একটিকে সবসময় টেমপ্লেট হিসেবে গ্রহণ করে অপরটি তৈরি হয়েছে। এখানে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা আমরা দেখে নেব। অ্যাকচুয়ালি এখানে কিন্তু আ N14 তৈরি হয়েছে N15 কে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে। আর এখানেও তৈরি হয়েছে সেই একই রকম N15 কে বেস করে N14 তৈরি হয়েছে। তো সবসময় এখানে সেমি কনজারভেটিভ এর মূল যে উদ্দেশ্য সেটা কিন্তু যে একটি প্যারেন্টাল স্ট্র্যান্ড কে সর্বদাই টেমপ্লেট হিসেবে বেস করে নিউলি স্ট্র্যান্ড টা তৈরি করা। আমরা একটু বিস্তারিত এখানে দেখে নিই যে দেখো ইকোলাই ব্যাকটেরিয়া তার ডিএনএ অংশ রয়েছে এটি ব্যাকটেরিয়াল সেল। প্রথমে N15 মিডিয়াম রয়েছে দেখো। E. coli grown in the presence of N15. A heavy isotope is nitrogen. একটি ভারী আইসোটোপ নাইট্রোজেনের N15 হলো এটা মেনি জেনারেশনের জন্য ব্যবহার করা হচ্ছে। তো এই মিডিয়ামটিকে আমরা যদি আরো ৩ টি মিডিয়াম করে নিই, ৩ টে মিডিয়ামে কালচার মিডিয়ামে একটা N14 মিডিয়াম N14 করে নিই। আর ২ নাম্বার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে E. coli placed in a medium containing only N14, a light isotope. আইসোটোপকেও যদি আমরা পরবর্তী প্রজন্মে যুক্ত করে দিই তখন সেলস আর ব্রকেন ওপেন টু এক্সট্রাক্ট ডিএনএ। খুব স্বাভাবিক সেল ভেঙে যাবে এবং ডিএনএ টা আলাদা হয়ে যাবে। যে ডিএনএ এর মধ্যে কিন্তু এই আইসোটোপ গুলি প্রবেশ করবে। কার ডিএনএ এর মধ্যে? সেটি ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএ এর মধ্যে। ওকে? প্রসেসটা দেখানো হচ্ছে যে সেটা নিয়ে গিয়ে এখানে সেন্ট্রিফিউজ করা হবে। সেন্ট্রিফিউজিং যে ম্যাটেরিয়াল সেটাকে সাসপেন্ডেড ডিএনএ ইন সিজিয়াম ক্লোরাইড। সিজিয়াম ক্লোরাইডের সলিউশনের মধ্যে দিলে তখন সেই সেন্ট্রিফিউজ হয়ে যাওয়া হুম, ওকে। আচ্ছা সিজিএম ক্লোরাইডে দেওয়ার পর হ্যাঁ, সিজিএম ক্লোরাইডে দেওয়া হচ্ছে। সিজিএম ক্লোরাইডের পরে সেটিকে সেন্ট্রিফিউজ করা হবে যেটা এখানে সেন্ট্রিফিউজ করা হবে তারপরে। তখন লো কনসেনট্রেশন সিজিএম হায়ার কনসেনট্রেশন লেস ডেন্স থাকবে আর যেখানে বেশি কনসেনট্রেশন সেখানে বেশি ঘনত্ব দেখা দেবে। এবারে এটা সেন্ট্রিফিউজ মেশিন করার পরে কি দেখতে পাবো? বোথ স্ট্র্যান্ড হেভি হবে। এখানে একটা ফার্স্ট জেনারেশন এ একটা হেভি হয়েছে, একটা লাইট হয়েছে। দ্যাট মিন N15, N14 এবং সেকেন্ড জেনারেশন এ কি ঘটেছে দেখো ২টি লাইট স্ট্র্যান্ড হয়েছে আর একটিতে একটা হেভি হয়েছে, একটা লাইট হয়েছে। বোঝা গেল? এইবার এখানেও দেখে নাও। ইন্টারমিডিয়েট যে সিচুয়েশন মধ্যবর্তী যে সিচুয়েশন সেটা হচ্ছে এটি হচ্ছে N14 লাইট আর N15 হেভি। তাহলে থার্ড জেনারেশনে হুম, আমরা এটা দেখে নিই। থার্ড জেনারেশন এ কিন্তু তৈরি হয়েছে যে একটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হালকা ভারী, শুধু হালকা আবার হালকা ভারী। যেটা কিন্তু এখানে বলা হচ্ছে যে সেন্ট্রিফিউজ সিজিএম ক্লোরাইড সাসপেন্ড করে দেওয়ার পর সেন্ট্রিফিউজ করার পরে আমরা আল্টিমেটলি জেনারেশন এ কি দেখতে পাচ্ছি? দুটো হেভি স্ট্র্যান্ড কে যখন মিলিয়ে দিচ্ছি তখন আমরা F1 জেনারেশন এ দেখব যে
একটি ডিএনএ N15, একটি ডিএনএ N14। আবার 2 লাইট স্ট্র্যান্ড এর ক্ষেত্রে দেখবে একটি হেভি হয়েছে, আর একটা হেভিও হয়ে ২ টো আলাদা, আলাদা ডাবল হেলিক্স তৈরি হয়েছে, তাই না? তো একটা ডাবল হেলিক্স এর ২ টি লাইট স্ট্র্যান্ড, N14, N14, আর একটার মধ্যে একটি হেভি আছে, একটি লাইট আছে। হাইপোথেসিস, আমরা সিদ্ধান্তে আল্টিমেটলি কিসে চলে আসবো? সেই ব্যাখ্যাটা। সেই ব্যাখ্যাটা হবে, দেখে নাও যে এক্সপেরিমেন্ট থেকে আল্টিমেটলি আমরা কি পেলাম? এক্সপেরিমেন্ট থেকে আল্টিমেটলি যেটা আমরা সিদ্ধান্তে উপনীত হব যে সেই সিদ্ধান্ত হলো, each strand replicates semi conservatively। প্রত্যেকটি স্ট্র্যান্ড কিন্তু সেমি কনজারভেটিভলি রেপ্লিকেটেড হচ্ছে। সেই মেথড, স্যাম্পল গুলো 0 মাইনিউট, এটা 20 মিনিট করা হবে, মিশিয়ে সেন্ট্রিফিউজ করা হবে। একটি স্যাম্পল 40 মিনিটস পরে কি দেখা যাবে? দেখা যাবে N14, N14 দুটি হালকা এখানে তৈরি হয়েছে, এখানে ফার্স্ট জেনারেশন হয়নি, পরের জেনারেশনে তৈরি হয়েছে। এখানে এখানে একটি হালকা, একটি ভারী, অর্থাৎ N14, N15 ডিএনএ ফার্স্ট জেনারেশনে তৈরি হয়েছে, সেকেন্ড জেনারেশনেও তৈরি হয়েছে। এখানে দেখো দুটি ভারী, শুধুমাত্র প্যারেন্টের ক্ষেত্রে হিসেবে আমরা গ্রহণ করেছি প্রথমে যে এটা প্যারেন্টাল স্ট্র্যান্ড, এখানে প্যারেন্টালের ক্ষেত্রে রয়েছে, বাট সেকেন্ড এবং থার্ড জেনারেশনে, ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশনে নেই, প্যারেন্টাল জেনারেশনে শুধু তৈরি হয়েছে। তার মানে আমরা আরেকবার, ওটা যেমন একটা পরীক্ষার মাধ্যমে বুঝেছি, আমরা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে 3 রাউন্ডস অফ রেপ্লিকেশন এখানে আমরা দেখে নেব আরেকবার ছবির মধ্য দিয়ে। কি বলো? দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে। শূন্য স্ট্র্যান্ড সময় ধরে নেওয়া হলো, তো একটি নীল স্ট্র্যান্ডটি যদি হয়ে থাকে প্যারেন্টাল, তো সেখান থেকে যখন ফার্স্ট রাউন্ড তৈরি হবে, সেই ফার্স্ট রাউন্ড একটু দেখে নাও যে সেখানে কিন্তু N15, N15, N14, অর্থাৎ একটি নিউ, একটি ওল্ড স্ট্র্যান্ড। সেকেন্ড রাউন্ডে একটি ওল্ড, একটি নিউ, এবং মাঝখানের দুটি কিন্তু হালকা, অর্থাৎ ২ টি নিউ তৈরি হয়েছে একসঙ্গে। এখানে একটি ওল্ড, একটি নিউ 40 মিনিটস এর ক্ষেত্রে। এবং সেখান থেকে দেখো এই যে থার্ড টাইপে দেখো ১ ঘন্টা পর, অর্থাৎ ১ ঘন্টা পরে যেটা রয়েছে তোমার, একটা ওল্ড, একটি নিউ, সেখান থেকে কিন্তু ২ টো তৈরি হচ্ছে। একটি পুরোপুরি নিউ, পুরো কনজারভেটিভ, আর একটা সেমি কনজারভেটিভ মোড। এখান থেকেও কনজারভেটিভ ২ টো, এটাও ২ টো কনজারভেটিভ, এটাও কনজারভেটিভ এবং সেমি কনজারভেটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে? ঠিক যখনই নিউ স্ট্র্যান্ড এখান থেকে আমাদের তৈরি হচ্ছে, দেখে নাও ইনকামিং এই যে নিউক্লিওটাইডটা আসে, তখনই তার নাইট্রোজেন বেসগুলি কমপ্লিমেন্টারি হবে। এটি যদি হয়ে থাকে অরিজিনাল স্ট্র্যান্ড টেমপ্লেট, তাকে ভিত্তি করে নতুন ইনকামিং যেটা আসছে সে। এবার এর যদি জি থাকে, এর যদি সি থাকে পুরোনোটায়, তাহলে তার থেকে যখন নতুনটা তৈরি হবে, অবশ্যই আমরা জানি এই হচ্ছে নাইট্রোজেন বেসের কমপ্লিমেন্টারিটি। অর্থাৎ সি জি এর সঙ্গেই কেবলমাত্র ৩ টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে। সুতরাং এটি একটি কমপ্লিমেন্টারিটি নাইট্রোজেন বেসগুলি। এটা অবশ্যই আইডেন্টিক্যাল, একদম বেসগুলি একে অপরের সঙ্গে কে কার সঙ্গে যুক্ত হবে, তার মানে হচ্ছে ফাইনালি সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনটা একটু দেখে নেই। হাফ অফ দি প্যারেন্টাল ডিএনএ মলিকিউল ইজ কনজার্ভড। তার মানে কি বোঝাচ্ছে বলতো? একটির মধ্যে পিতৃমাতৃ জেনারেশন সঞ্চিত থাকবে, অর্থাৎ সংরক্ষিত থাকবে, আর একটি নিউ ডাবল হেলিক্সে একটি নিউ কমপ্লিমেন্ট থাকবে, একটি নিউ স্ট্র্যান্ড থাকবে। অর্থাৎ একটি নিউ যে ডাবল হেলিক্স তৈরি হলো, সবসময় ডাবল হেলিক্স মানে ২ টো তন্ত্রী, তার একটা তন্ত্রী সর্বদাই হবে প্যারেন্টাল, অর্থাৎ প্যারেন্টাল যে বৈশিষ্ট্যগুলি তার মধ্যে সংরক্ষিত থাকবে, আর একটি হবে নিউ, একেবারে নিউলি সিনথেসাইজ কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। অর্থাৎ নতুন সিনথেসাইজ স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি হতে হবে, কারণ ওই যে একটু আগে যেটা বললাম, তার যে নাইট্রোজেন বেস থাকবে, তার অপোজিট নাইট্রোজেন বেসের সঙ্গে যুক্ত হবে। সো এটাই এখানে বলা হচ্ছে, হাফ অফ দি প্যারেন্টাল ডিএনএ মলিকিউল ইজ কনজার্ভড, সংরক্ষিত থাকবে। একটা ডিএনএ মলিকিউলের হাফ, প্যারেন্টাল ডিএনএ মলিকিউলের হাফ, জনিত্রী মলিকিউলের হাফ
সংরক্ষিত থাকবে নতুন ডাবল হেলিক্স এর মধ্যে। খুবই তাই নয় তো কি? নতুন যে ডাবল হেলিক্স হলো তুমিই বলো, তার একদিকে হচ্ছে পুরনো স্ট্র্যান্ড আর একদিকে হচ্ছে নিউ স্ট্র্যান্ড। দুটো স্ট্র্যান্ড মিলেই হচ্ছে একটি ডাবল হেলিক্স। তাহলে একটা যদি পুরনো হয়, একটা যদি প্যারেন্টাল হয়, তার মানে হচ্ছে পুরাতন জিনিস তার মধ্যে, পুরাতন যে বৈশিষ্ট্যগুলি পিতৃ মাতৃ জনিত্রে সেগুলি সংরক্ষিত আছে। আর নতুনটি কিন্তু নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে। সেই জন্যই তো বলা হচ্ছে যে সংরক্ষণ যে পদ্ধতি সেটার অর্ধ হচ্ছে হাফ, ওয়ান স্ট্যান্ড হচ্ছে। সেই জন্য এই পদ্ধতিকে বলা হচ্ছে সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন উইথ এ নিউলি সিনথেসাইজড কমপ্লিমেন্টারি স্ট্যান্ড। ওই যে কমপ্লিমেন্টারি তো অবশ্যই, কারণ প্যারেন্টাল জেনারেশনে যদি এ থাকে, পরে নতুন যেটা তৈরি হচ্ছে সে অবশ্যই সি হবে। নাইট্রোজেন বেসগুলি তো কমপ্লিমেন্টারিটি হবে একে অপরের সঙ্গে, যে পেয়ারিং এর যে নির্দিষ্ট বৈশিষ্ট্য হাইড্রোজেন বন্ধনের দ্বারা, সেই ঘটনাটি কি বলা হচ্ছে কমপ্লিমেন্টারিটি। নাইট্রোজেন বেসগুলি পরস্পরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হওয়ার যে টেন্ডেন্সি, যে প্রবণতা, তাকে বলা হয় কমপ্লিমেন্টারিটি। That is complementarity strand. Complementary strand. This is called semi-conservative replication, যেটা আমরা এতক্ষণ ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং ছবির মাধ্যমে বলে এসেছি যে কাকে বলা হয় সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, অর্থাৎ রক্ষণশীল প্রতিলিপিকরণ। কার? ডিএনএর। চলো দেখে নেই। বাই ডিরেকশনাল, যখন ডিএনএ রেপ্লিকেশন ডাবল হেলিক্যাল মোড খুলতে থাকবে তখন কি কাণ্ড ঘটবে, কিভাবে মোডটা খুলবে, সেই মোডগুলো এবারে চলো আমরা ডিরেকশন অফ রেপ্লিকেশন দেখে নিই। যদি এখানে অরিজিন হয়, অ্যাকচুয়ালি যদি অরিজিন ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে অরিজিন ডিফারেন্ট টাইপ অফ অরিজিন দেখা যায় এবং প্রোক্যারিওটিকের ক্ষেত্রে একটি নির্দিষ্ট অরিজিন থাকে। তো এখানে দেখে নিচ্ছি, এখানে অরিজিন হচ্ছে, যদি অরিজিন এখানে হয় তাহলে সামনের দিকে ওপেন হতে থাকবে, এখান থেকে স্ট্র্যান্ড খুলতে থাকবে। কিন্তু দুই দিকে ফর্ক তৈরি হবে, একদিকে খুলবে তো অন্য দিকেও কিন্তু মুভ করতে থাকবে। যেহেতু এটা দুই দিকে দড়ির মতো পেঁচানো, তাই খুলবে তো দুই দিকে, একদিকে। তো এটা দুই দিকে রেপ্লিকেশন ফর্ক, একটা ফর্কের মতো তৈরি হবে। দুই দিকেই তার মুখটি দেখা যাবে, ওই জন্য ডিরেকশনটা দুই দিকে হবে। এখানে যদি অরিজিন হয়ে থাকে তাহলে চলো দেখে নিই bidirectional replication কি। Replication start from unwinding the double dsDNA। dsDNA মানে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, তার মানে দুটি স্ট্র্যান্ড সহ ডিএনএ, তাই তো? ডিএনএটা সর্বদাই তো দুটো স্ট্র্যান্ড পরস্পরের সঙ্গে হেলিক্যাল স্ট্রাকচারে পেঁচিয়ে থাকে, রাইট? তাহলে এখানে বলা হচ্ছে রেপ্লিকেশন ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ যে জায়গা থেকে তৈরি হয়, আনউইন্ডিং মানে খুলে যাওয়া, যে জায়গা থেকে খুলতে শুরু করে সেই জায়গাটাকে ইনিশিয়েশন বলা হয়, দ্যাট ইজ অরিজিন। যেখান থেকে রেপ্লিকেশনের সূত্রপাত হয় তাকে বলা হয় প্রতিলিপিকরণের সূত্র। সেই জায়গাটার নাম হচ্ছে অরিজিন বা অরিসাইট, ফলোড বাই দ্য সিনথেসিস অন স্ট্র্যান্ড, যেখান থেকে একটি স্ট্র্যান্ডের নতুন করে তৈরি হওয়া শুরু হবে। তাই তো? আমরা তো জানি যে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হবে একেবারে হুবহু ডিএনএ এর মতো, তবেই তো হবে ডিএনএ প্রতিলিপিকরণ, তাই না? তাহলে এটি হচ্ছে যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যে জায়গা থেকে ওরিসি বা অরিজিন, যে জায়গা থেকে ইনিশিয়েশন হবে, নতুন একটা স্ট্যান্ডার্ড শুরু হবে, সেই জায়গাটাকে বলা হচ্ছে ওরিসি বা অরিজিন অফ রেপ্লিকেশন, সংক্ষেপে অরিসাইট। পরে চলে এসো, দ্য প্যারেন্টাল ডিএসডিএনএ, the parental double stranded DNA and two newly formed dsDNA। হুম, দুটি, একটি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ প্যারেন্টাল আর একটি হচ্ছে নতুন ফর্ম, তারা পরস্পরের সঙ্গে ওয়াই শেপের আকার ধারণ করে। তাই সেটিকে বলা হয় যে ওয়াই শেপের স্ট্রাকচার নেয় ওই জায়গাটা যেখানে রেপ্লিকেশন স্ট্যান্ড হচ্ছে আর ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ উপর, সেই জায়গাটা একটি স্ট্রাকচারের মতো নেয়, তাকে বলা হয় ওয়াই শেপেড স্ট্রাকচার, দ্যাট ইজ কল্ড রেপ্লিকেশন ফর্ক। এই তো আমরা দেখে নিচ্ছি
রেপ্লিকেশন ফর্ক দিছি। অনেক সময় কিন্তু আমাদের জানো তো পরীক্ষায় রেপ্লিকেশন ফর্ক আসে এবং সেই রেপ্লিকেশন ফর্কের ছবিটাও আঁকতে হয়। তোমরা কিন্তু এটা পড়ার সময় খুব ভালো করে দেখবে এবং এই ছবিটাও পরীক্ষার জন্য তৈরি করবে। ছবিটা কিন্তু ভালো করে প্রিপেয়ার্ড হয়ে ছবিটাকে নিয়ে ছবিটা ভালো করে প্রিপারেশন নিও। আমরা দেখে নিই কি হচ্ছে। চলো, লেটস সি। আরেকটা কথা আমরা আগেই বলেছি যে 5 প্রাইম 3 প্রাইম পজিশনে যে ডিএনএ টেইল গুলি থাকে যেটাকে আমরা বলি ৫ নাম্বার সুগার, অন্যটা ৩ নাম্বার ফসফেটের সঙ্গে আ ফস ৩ নাম্বার হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে যুক্ত থাকে। সেই হিসেবে 5 প্রাইম 3 প্রাইম হিসেবে আমরা বলে থাকি। তো চলো, এটি হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম। তো এই মুখটা যদি দড়ির খুলতে থাকে একদিকে, তাহলে একদিক দিয়ে ঢুকবে মনে হবে অন্য দিকটা কিন্তু এমনি অটোমেটিক্যালি খুলে যাবে, রাইট? তাহলে যেদিকটা হচ্ছে এটা হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম আর এই ডিরেকশনটার নামই হচ্ছে ডিরেকশন অফ মুভমেন্ট অফ রেপ্লিকেশন ফর্ক। যত এইদিকে ঢুকবে তত এই সাইডটা এমনিই খুলে যাবে। তত এই ফর্কটা এরকম আবার এগিয়ে যাবে। আবার এটা যখন এই রেপ্লিকেশনের ডিরেক্ট 5 প্রাইম 3 প্রাইমটা এগিয়ে যাবে, এটি ততই পেছন দিকে আবার পরবর্তীটা খুলতে থাকবে। হ্যাঁ, দড়ি খোলার মতো। বুঝতে পেরেছো? ততই কিন্তু ফর্কটা তৈরি হবে। তাহলে রেপ্লিকেশনের ডিরেকশনটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম এবং এই যে স্ট্র্যান্ডটা একে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, যেটা লিড করছে। তো লিডিং স্ট্র্যান্ড কে লিডিং স্ট্র্যান্ডটাকে যখন আমরা বলবো, তখন আমরা বলবো 5 প্রাইম টু 5 প্রাইম টু 3 প্রাইম। তার এগেইনস্টে কি তৈরি হচ্ছে? তার এগেইনস্টে তৈরি হচ্ছে, দেখো এই যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তার এগেইনস্টে তৈরি হবে 3 প্রাইম 5 প্রাইম ল্যাগিং স্ট্র্যান্ড। এই যে দেখো, এই যে 3 প্রাইম 5 প্রাইম ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। একটু, একটু করে যে খন্ড আকৃতির আ স্ট্র্যান্ড গুলি তৈরি হচ্ছে তার অপোজিট দিকে সেটাকে বলা হয় বিজ্ঞানী ওকাজাকি। হ্যাঁ? বিজ্ঞানী ওকাজাকি এই ফ্র্যাগমেন্টস গুলো আবিষ্কার করেছেন। তাই উনার নাম অনুযায়ী এই ফ্র্যাগমেন্ট গুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্টস। আর এই স্ট্র্যান্ডটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। বুঝতে পেরেছো? এই স্ট্র্যান্ডটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। ওকে। এবারে আমরা প্রোক্যারিওটিক ধরবো। In case of prokaryotic cell, the process of replication as follows is as follows. চলো, replication of prokaryotes. The replication process start. Prokaryotes এর ক্ষেত্রে ডিএনএ কিন্তু সার্কুলার থাকে। এই যে কি এর কিন্তু একটা দিকের মুখটা এভাবে খুলবে। যেহেতু আমরা প্রোক্যারিওটের ক্ষেত্রে প্রোক্যারিওটস এর ক্ষেত্রে কিন্তু আমরা সার্কুলার ডিএনএটাকে দেখতে পাই। চলো, the replication in this case process start from the origin, নির্দিষ্ট একটি অরিজিন থেকে শুরু হয় and proceeds এবং সামনের দিকে এগিয়ে যায় into opposite direction, দুটি পরস্পরের অপোজিট ডিরেকশনে। হুম, এই যে পরস্পরের অপোজিট ডিরেকশনে আমরা ক্রমান্বয়ে সেটা দেখব যে দুটি সার্কুলার থেকে একটা সার্কুলার থেকে আরেকটা তৈরি হবে এবং এই খণ্ড হয়ে যাওয়ার পর পরে তৈরি হবে এই খণ্ডটি এবং পরস্পরের বিপরীতে তৈরি হতে থাকবে এবং তাকে বলা হয় থিটা রেপ্লিকেশন। ওকে। এইবার দেখো এই যে একটি বিশেষ পদ্ধতি রেপ্লিকেশন পদ্ধতি, বিশেষ খুবই ভাইটাল সেন্ট্রাল ডগমার অন্যতম একটি পদ্ধতি ডিএনএ প্রতিলিপিকরণ বা ডিএনএ রেপ্লিকেশন। তো এই বায়োলজিক্যাল প্রসেসটা সম্পন্ন হতে গেলে কতগুলো এনজাইমের প্রয়োজন আছে। সেই এনজাইম গুলো কি কি, কারা কারা এতে অংশগ্রহণ করছে, কোন কোন বায়োলজিক্যাল ফ্যাক্টর এতে অংশগ্রহণ করছে সে সম্পর্কে আমরা একটু জেনে নেব এবং তারপরে তাদের ফাংশনটাও দেখে নেব। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এই যে ছোটখাটো ছোট ছোট যে টার্ম গুলো, যে এনজাইম গুলো এই রেপ্লিকেশন প্রসেসে কাজ করবে, তাদের ছোট মানে তাদেরকে কিন্তু ভীষণভাবে ছোট ছোট প্রশ্নগুলোতে পরীক্ষায় আসে। আর এমনি গোটা রেপ্লিকেশনটা তো বড় প্রশ্নের জন্য রইলই, যে প্রোক্যারিওটিক এর ক্ষেত্রে রেপ্লিকেশনের ৪ টি বৈশিষ্ট্য লেখো। তোমাদের জন্য প্রশ্ন করে দিয়েছি, সেগুলি খুব মন দিয়ে তৈরি করবে। তবুও আমি পড়ার মধ্যে বলে দিচ্ছি যে রেপ্লিকেশন প্রোক্যারিওটস এর ক্ষেত্রে পড়বে আলাদা করে, ইউক্যারিওটস এর ক্ষেত্রে পড়বে এবং
তাদের মধ্যে থাকা যে এনজাইমগুলি তাদের বিশেষ কাজ, কোন, কোন এনজাইম কাজে আসে, এখান থেকে যেমন হেলিকেজের কাজ কি? প্রাইমেজ কি কাজ করে? কেন ডিএনএ রেপ্লিকেশন এর সময় আরএনএ প্রাইমারের প্রয়োজন হয়? তো এই এনজাইম গুলো আমরা ডিটেইলস যেমন পড়বো তেমনি কিন্তু আমাদের এটি ছোট প্রশ্ন হিসেবে কাজে আসে। হেলিকেজ এনজাইমের কাজ কি বা হেলিকেজ কি এক কথায়? তখন তুমি বলবে এটি একটি এনজাইম, এটি ডিএনএ রেপ্লিকেশনে অংশগ্রহণ করে এবং ডাবল হেলিকাল ডিএনএ কে খুলে দেয়। ডাবল হেলিক্সকে খুলতে সাহায্য করে, হাইড্রোজেন বন্ধনগুলিকে গলিয়ে দিতে সাহায্য করে, ভেঙে দিতে সাহায্য করে। একবার ভেবে নাও, সিঁড়িগুলোর মাঝখানে যদি তুমি কাটতে চাও, সিঁড়িগুলো যদি হয়ে থাকে নাইট্রোজেন বেস, যারা পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ধনের দ্বারা আবদ্ধ থাকে, তাহলে কি করতে হবে? ওই বন্ধনীগুলোকে ভেঙে দিতে হবে, তাই না? তাহলে ভেঙে দেওয়ার জন্য কিন্তু এনজাইমগুলোর প্রয়োজন আছে। এই এনজাইমগুলো সেই কাজ করে। তাদেরকে ভেঙে দিতে হবে, নতুন করে তবেই একটা স্ট্র্যান্ড তৈরি হয়ে আবার নতুনটা পুরনোর সঙ্গে অ্যাডজাস্ট করবে। কমপ্লিমেন্টারি হিসেবে পরস্পরের সঙ্গে যুক্ত হবে, যা আমরা একটু আগে বলেছি। কি বলো? হুম? চলে যাও। চলো, লেটস সি দ্য রেপ্লিকেশন এনজাইম অ্যান্ড প্রোটিন, অর্থাৎ রেপ্লিকেশনে অংশগ্রহণকারী উৎসেচক এবং প্রোটিন সম্পর্কে। ফার্স্ট অফ অল, ডিএনএ রেপ্লিকেশন এর ক্ষেত্রে, প্রোক্যারিওটিক রেপ্লিকেশন এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল এনজাইম, ফার্স্ট যে নাম রয়েছে, ফার্স্ট অফ অল ওয়ান অফ দি ইম্পর্ট্যান্ট এনজাইম ডিএনএ পলিমারেজ। দিস ডিএনএ পলিমারেজ ম্যাচেস দ্য কারেক্ট নিউক্লিওটাইডস, ম্যাচ করে কিন্তু ঠিকঠাক নিউক্লিওটাইডকে ম্যাচ করে জয়েন করে এই পলিমারাইজ অ্যাডজাসেন্ট নিউক্লিওটাইড টু ইচ আদার। এটি কিন্তু প্যারেন্টালের সঙ্গে খাপ খেয়ে নতুন স্ট্র্যান্ড তৈরি করতেই সাহায্য করে, সেটাই বলা হচ্ছে, এবং জয়েনেও কিন্তু হেল্প করে থাকে। পরে যে সংযুক্তকরণ রয়েছে সেটাতেও হেল্প করে থাকে। এবারে হেলিকেজ। হেলিকেজ হেলিকেজ কিন্তু ডাবল হেলিক্যাল স্ট্রাকচারটাকে, অর্থাৎ ডিএনএ কে কিন্তু ভেঙে দেয়। ডাবল হেলিক্যাল অর্থাৎ দ্বিতন্ত্রিক গঠনটাকে ভেঙে দেয়, হাইড্রোজেন বন্ধনীকে ভেঙে দেয়। তারপরে তো নতুন একটা তৈরি হবে এবং পুনরায় হাইড্রোজেন বন্ধনের দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হবে। 3 নাম্বার প্রাইমেজ। প্রাইমেজ উৎসেচকটা দেখে নাও। প্রোভাইডস অ্যান আরএনএ প্রাইমার টু স্টার্ট পলিমারাইজেশন। দেখো, তৈরি হবে ডিএনএ থেকে একটি কমপ্লিমেন্টারি নিউ ডিএনএ, বাট এই ডিএনএ রেপ্লিকেশন শুরু হওয়ার জন্য একটি আরএনএ প্রাইমারের প্রয়োজন আছে। সেই যে আরএনএ প্রাইমার, সেই আরএনএ প্রাইমারটাকে কিন্তু কে নিয়ে আসবে? প্রাইমেজ নামক এক প্রকার এনজাইম আছে, যে কিন্তু প্রোভাইড করবে, ডিএনএ কে সরবরাহ করবে, ওই ডাবল হেলিক্যাল স্ট্রাকচারকে প্রোভাইড করবে একটি আরএনএ প্রাইমার তন্তু। আরএনএ প্রাইমার তন্তুটা থেকেই ফার্স্ট ডিএনএ পলিমারেজ নিউলি স্ট্র্যান্ড তৈরি করা শুরু করবে। সুতরাং আরএনএ প্রাইমারের কিন্তু খুবই প্রয়োজনীয়তা রয়েছে। আমরা দেখে নেব ইন ডিটেলস। আরো কিছু রয়েছে এনজাইম, সেই এনজাইম গুলো, আর একটি ইম্পর্ট্যান্ট এনজাইম হচ্ছে এসএসবি প্রোটিন, দ্যাট ইজ সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, এসএসবি প্রোটিন, keep the DNA single stranded after it has been melted by helicase। তাহলে কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে যে যখন হেলিকেজ এনজাইম ডিএনএ কে ভেঙে দেয়, ডিএনএ কে ভেঙে সিঙ্গেল স্ট্র্যান্ড হিসেবে তৈরি করে ফেলে। দেখো, দুটি ডাবল হেলিক্যাল স্ট্রাকচার ডিএনএ রয়েছে, তাদের মাঝখানে যদি নাইট্রোজেন বেস গুলোকে ভেঙে দেওয়া হয়, তাহলে কি হবে? অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিনের মাঝখান দিয়ে কেটে দেওয়া হলো, তো একটা করে যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড তৈরি হয়ে গেল নতুনটা তৈরি হওয়ার আগে।
সেটাকে ঠিকঠাক রাখার জন্য। Keep the single DNA stranded after it has been melted. যখন মেল্টেড হয়ে গেল, গলে গেল হাইড্রোজেন বন্ধনগুলো, তারপরে ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডকে সঠিক রাখার জন্য এসএসবি প্রোটিন সিঙ্গেল স্ট্র্যান্ডেড ওর সঙ্গে বাইন্ডিং করে এক ধরনের প্রোটিন। সেই প্রোটিনকে বলা হয় এসএসবি প্রোটিন। ওকে? ডিএনএ গাইরেজ খুব ইম্পর্টেন্ট। ডিএনএ গাইরেজ, ডিএনএ লাইগেজ এবং হেলিকেজ। তোমরা খুব এই এনজাইমগুলো মনে রাখবে একটু প্লিজ। কি কাজ করে সেটা। আর কোথায় অংশগ্রহণ করছে তুমি তো কাজের মধ্য দিয়ে সেটা তোমাকে বলতে হবে। চলে এসো গাইরেজের মধ্যে। গাইরেজ দেখো এ টোপো আইসোমারেজ ইজ এ এনজাইম। এই টোপো আইসোমারেজও কিন্তু এক ধরনের এনজাইম। এএসি রয়েছে লাস্টে। কোন ওয়ার্ডের শেষে আমরা জানি এএসি যুক্ত থাকলে সেটি কিন্তু একটা এনজাইম হিসেবে কাজ করে। A topoisomerase that relieves torsional strain in the DNA molecule. একটা কথা বলি, একটা পেঁচিয়ে যদি কোনো জিনিস থাকে, তখন তার প্যাচটা যখন সেই প্যাচ যখন খুলে যাবে আস্তে, আস্তে, তাদের মধ্যে এক ধরনের স্ট্রেন তৈরি হয়। সেই স্ট্রেনটাকে যেহেতু এটা কিন্তু ডাবল হেলিকাল স্ট্রাকচার এবং রাউন্ড শেপেড, ওদের মধ্যে এক ধরনের স্ট্রেন থাকে। সেটাকে রিলিভ করার জন্য আই গাইরেজ এনজাইমটা কাজ করে। গাইরেজ এক ধরনের টোপোআইসোমারেজ এনজাইম। হুম? এবারে লাইগেজ। সবসময় লাইগেজ মানে জয়েন করা। তো যখনই জয়েন অ্যাডজেসেন্ট ডিএনএ স্ট্র্যান্ডস টুগেদার ফিক্সেস নিক্স মানে নিক মানে কি? নিক মানে দুটোকে ধরে সেই ফিক্স করা। দুটো পোরশন তাদের সামনে যে অংশটা আছে মানে গলার মতো যে সামনে দুটো স্ট্র্যান্ড যখন তৈরি হয়ে গেল তাদের মধ্যে বাইন্ডিং করা, ফিক্সেশন করা অর্থাৎ জয়েন করা। সেই জয়েন করাটাকে বলা হয় লাইগেজ করা বা লাইগেজ। লাইগেশন করতে সাহায্য করে অর্থাৎ লাইগেজ এনজাইম। দেন টেলোমারেজ। টেলোমারেজ ইউক্যারিওটিক এনজাইমের ক্ষেত্রে কিন্তু ফিনিশেস অফ দ্য এন্ডস অফ ডিএনএ। বারে, বারে যখন ডিএনএ রেপ্লিকেশন হয়, তো সেটাকে ফিনিশ করার জন্য শেষের দিকে ক্রোমোজোমের যে টেল পোরশন আছে সেই পোরশনে কিন্তু টেলোমারেজ এনজাইম ভীষণভাবে কাজে আসে। নাও স্টার্ট ডিএনএ রেপ্লিকেশন ইন প্রোক্যারিওটস। দিস ইজ সার্কুলার ডিএনএ আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা হিসাব দিয়েছে যে এনজাইম এবং প্রোটিন অফ ডিএনএ কে কোন ধরনের একটা কথা যে এনজাইম গুলো রয়েছে তাদের ক্ষেত্রে কোন ধরনের প্রোটিন কি কাজ করছে। অ্যাকচুয়ালি এই যে এনজাইম গুলো আমরা কি জানি এনজাইম গুলো তো প্রোটিন ইন নেচার না? তা ওই এনজাইম গুলো একটা ছকের আকারে দেওয়া হয়েছে এবং তাদের মলিকুলার ওয়েট দেওয়া হয়েছে। আর তাদের স্ট্রাকচার বা গঠনের মধ্যে কতগুলি সাব ইউনিট রয়েছে সেটা এবং তারা কি কাজ করছে এখান থেকে কিন্তু পেয়ে যাবে। যেমন ধরো ডিএনএ এ প্রোটিন আছে। ডিএনএ এ প্রোটিন, ডিএনএ এ প্রোটিন। ওকে? ডিএনএ এ প্রোটিন কি কাজ করে? রেকগনাইজেস অরি সিকোয়েন্সেস যেখানে রেপ্লিকেশন শুরু হবে সেখানে কোন ধরনের ডিএনএ সিকোয়েন্স আছে সেটা শনাক্ত করতে সাহায্য করে। কে সাহায্য করছে? ডিএনএ এ প্রোটিন। ডিএনএ বি প্রোটিন, ডিএনএ বি প্রোটিন তার আরেক নাম কি? ডিএনএ হেলিকেজ। তাহলে যদি প্রশ্ন হয় ডিএনএ হেলিকেজে কোন ধরনের প্রোটিন থাকে? ডিএনএ বি প্রোটিন থাকে। হ্যাঁ? এবং তারা কি কাজ করছে? তারা আনউইন্ড আর ওপেন। আনউইন্ড মানে আমরা বলেছি খুলে ফেলা বা মুক্ত করা অফ ডাবল ডিএস ডিএনএ অর্থাৎ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে ওপেন করা বা খুলে ফেলা হেলিকেজ এনজাইমের কাজ। তার মধ্যে কোন ধরনের প্রোটিন থাকে তার মধ্যে কোন ধরনের প্রোটিন থাকে
সেটা দেখতে পাচ্ছি। এটা এভাবে পরীক্ষায় আসে যে ডিএনএ হেলিকেজে কোন ধরনের প্রোটিন থাকে, কিংবা ডিএনএ বি প্রোটিন কোন ধরনের এনজাইমকে নির্দেশ করছে। তখন বলবে ডিএনএ হেলিকেজ, এইভাবে পড়বে। এবং তাদের কাজ আনইন্ড করা বা খুলে ফেলা। ডিএনএ সি প্রোটিন অ্যাসিস্ট ডিএনএ বি, ডিএনএ বি প্রোটিনকে অ্যাসিস্ট করে টু বাইন্ড অ্যাট ওরি সাইটে ডিএনএ বি কে বাইন্ড করার জন্য সাহায্য করে। ডিএনএ পলিমারেজেস, ডিএনএ পলিমারেজ কি করে? সিনথেসাইজেস দ্য নিউ ডিএনএ স্ট্র্যান্ড, নতুন ডিএনএ স্ট্র্যান্ডকে সিনথেসাইজ করতে ডিএনএ পলিমারেজ গুলো সাহায্য করে। আমরা ডিএনএ পলিমারেজ বলেছি যে অন্যতম এনজাইম। তারা নতুন ডিএনএ স্ট্র্যান্ড গুলোকে সিনথেসাইজ করতে সাহায্য করে। ডিএনএ পলিমারেজ সিনথেসাইজ দ্য নিউ ডিএনএ স্ট্র্যান্ড। ডিএনএ জি প্রোটিন, ভেরি ইম্পর্টেন্ট। ডিএনএ জি প্রোটিন, ডিএনএ প্রাইমেজ, ডিএনএ প্রাইমেজ এনজাইম। আমরা যেটা বলেছি যে ডিএনএ প্রাইমেজ কিন্তু প্রাইমার যুক্ত করতে সাহায্য করে। আর এখানে যে প্রোটিন থাকে তার নাম ডিএনএ জি প্রোটিন, হেলিকেজটা বি প্রোটিন। ডিএনএ জি প্রোটিন মানেই হচ্ছে ডিএনএ প্রাইমেজ এনজাইম, যারা এসএসবি প্রোটিন প্রাইমারকে যুক্ত করতে সাহায্য করে। এটি কি সিনথেসাইজ করে? সিনথেসাইজ আরএনএ প্রাইমার। আমরা পড়েছি আরএনএ প্রাইমারকে যুক্ত করে, নতুন করে আরএনএ প্রাইমারকে সিনথেসাইজ করে। এবার সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এসএসপি প্রোটিন, এটি আমরা দেখেছি যে সিঙ্গেল স্ট্র্যান্ড প্রোটিনগুলোর সঙ্গে বাইন্ড করে থাকে যে প্রোটিনগুলি থাকে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড প্রোটিনের সঙ্গে যেটি বাইন্ড করে থাকে এই প্রোটিন, একে বলা হয় এসএসবি প্রোটিন। এবার ডিএনএ গাইরেজ, যেটি টর্সনাল, অর্থাৎ এই যে বারে বারে খুলছে, এই খোলার মধ্যে কিন্তু আয়নাইজিং প্রসেসের মধ্যে একটা টেনশন তৈরি হয়। সেই টেনশন, টর্সনাল যে স্ট্রেন, সেটাকে রিলিফ করার জন্য এক ধরনের এনজাইম থাকে, তাকে বলা হয় গাইরেজ ডিএনএ বা টোপোআইসোমারেজ। নাও ডিফারেন্ট টাইপ অফ ডিএনএ পলিমারেজেস অফ প্রোক্যারিওট। ফার্স্ট এনজাইম ডিএনএ পলিমারেজ 1। এই ক্ষেত্রেও বলে রাখি যে ডিফারেন্ট টাইপের ডিএনএ পলিমারেজ আমরা দেখব, যে বিভিন্ন রকমের এনজাইম ডিএনএ পলিমারেজ রয়েছে। পরীক্ষায় যখন ডিটেলস 4 নম্বরের প্রশ্ন আসবে তখন তো সবগুলো লিখতে হবে একটু একটু করে। বাট শর্ট প্রশ্ন হিসেবে অনেক সময় ডিএনএ পলিমারেজ 1 এর কাজ, ডিএনএ পলিমারেজ 2 এর কাজ এবং 3 এর কাজও অনেক সময় কিন্তু আলাদা আলাদা ভাবে পরীক্ষায় আসতে পারে। তোমরা আলাদা করে তৈরি করে রাখবে। চলো, ডিএনএ রেপ্লিকেশনের প্রথম যে পদ্ধতির প্রথম যে এনজাইম, তার নাম ডিএনএ পলিমারেজ 1, দ্য ফার্স্ট ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। দ্যাট মিন ডিএনএ এর উপর বেস করে ডিএনএ তৈরি করার পদ্ধতিতে যে এনজাইম অংশগ্রহণ করছে সেটি হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, দ্যাট ইজ যেটি হলো ডিএনএ পলিমারেজ 1। তো ডিএনএ পলিমারেজ 1 was first discovered by 1958 by Arthur Kornberg। আর্থার কর্নবার্গ ভীষণই ভাইটাল রোল আছে ওনার এই ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে। who received নোবেল প্রাইজ, তার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছেন ইন ফিজিওলজি এন্ড মেডিসিন। তার পরের বছরই উনি ফিজিওলজি এবং মেডিসিনের উপরে উনি নোবেল পেয়েছেন। তো বুঝতেই পারছো খুবই ইম্পর্ট্যান্ট আবিষ্কার, খুবই যুগান্তকারী একটা আবিষ্কার ছিল আমাদের এই বায়োলজির রেপ্লিকেশনের ক্ষেত্রে, ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে। আর সেই জন্য ডিএনএ পলিমারেজ 1 কে কিন্তু বলা হয় ইজ কনসিডার্ড অ্যাজ কর্নবার্গ এনজাইম, বলা হয় কর্নবার্গ এনজাইম। ওকে, ডিএনএ পলিমারেজ ডিএনএ polymerase 1 is called considered Kornberg polymerase. Later ডিএনএ polymerase 2 and 3 আবিষ্কার হয়েছে পরে। তাদের প্রত্যেকেই কিছু বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে। তাদের প্রত্যেকেই সেই অ্যাক্টিভিটিটা রয়েছে যারা ডিএনএ রেপ্লিকেশনে কাজ করতে পারে। যেমন ধরো ডিএনএ আমরা দেখেছি ডিরেকশনটা হয় 5 প্রাইম টু 3 প্রাইম, যে পলিমারেজ অ্যাক্টিভিটি, অর্থাৎ ডিএনএ স্ট্র্যান্ডগুলো তৈরি হওয়ার সময় যে 5 প্রাইম 3 প্রাইম অ্যাক্টিভিটিস হবে, সেই অ্যাক্টিভিটিসটা কার্যকরী হয় এবং পলিমারেজ
সেইগুলোই তাদের বৈশিষ্ট্য অর্জন করবে। আর তারাই ডিএনএ রেপ্লিকেশন করতে পারবে যারা এই পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারবে সেই পলিমারেজ গুলো। সেক্ষেত্রে ডিএনএ পলিমারেজের এই অ্যাক্টিভিটিস গুলো, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে বলেই তারা ডিএনএ পলিমারেজ এনজাইম হিসেবে গণ্য হয়েছে। ওকে? এবার দেখো এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। আমরা দেখব যে কিছু নিউক্লিয়াস আছে, কিছু এনজাইম রয়েছে নিউক্লিয়াস অ্যাক্টিভিটি, কিছু এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি রয়েছে। কিছু এনজাইম রয়েছে যারা ভেতর থেকে কাজ করে, আর কিছু আছে বাহ্যিকভাবে কাজ করে, তাদেরকে কিছু বলা হয় এন্ডোনিউক্লিয়াস, আর কিছু রয়েছে এক্সোনিউক্লিয়াস। তো পলিমারেজ গুলো সেগুলো হতে হবে যাদেরকে কিছু বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই থাকতে হবে। সেই অ্যাক্টিভিটির গুলির মধ্যে প্রথমটি হলো 5 প্রাইম 3 প্রাইম পলিমারেজ অ্যাক্টিভিটি থাকতে হবে এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি পলিমারেজ গুলির, আমরা এটা দেখতে পাবো। এবার দেখো যে কম্প্যারিজন অফ ডিএনএ পলিমারেজেস অফ ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে পলিমারেজ গুলি রয়েছে, স্ট্রাকচারাল জিন পলিমারেজ এ, পলিমারেজ বি, তাদের ক্ষেত্রে সাব ইউনিট রয়েছে কার ক্ষেত্রে কটা দেখে নিচ্ছি। এইবার দেখো যে 3 প্রাইম 5 প্রাইম যে এক্সোনিউক্লিয়াস এনজাইম, তারা ডিএনএ প্রুফ রিডিং কাজ করবে, যে ঠিকঠাক হয়েছে কিনা সেটা প্রুফ করার জন্য অংশগ্রহণ করবে। সেটা কার আছে এই প্রুফ রিডিং করার ক্ষমতা, যদি ঠিকঠাক হয়েছে কিনা সিকোয়েন্স গুলি রেপ্লিকেশনের সময় সেটা ঠিকঠাক দেখার জন্য কার এই এক্সোনিউক্লিয়াস প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে, এবং তারা তখন তাদের মোড কেমন, মোড 3 প্রাইম না 5 প্রাইম। তাহলে সেই 3 প্রাইম না 5 প্রাইম সেটা এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি সেটা কাদের আছে? পলিমারেজ 1 এর আছে, পলিমারেজ 2, 3 সকলেরই রয়েছে। এইবার দেখে নাও যে 5 প্রাইম 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি কিন্তু শুধুমাত্র পলিমারেজ 1 এর আছে। পলিমারাইজেশন রেটটা নিউক্লিওটাইডের কেমন হবে? সেটা পলিমারেজ 1 এর 16 থেকে 20 সিকোয়েন্সেস একসঙ্গে তৈরি হবে। কারোর 40, আর এর হচ্ছে পলিসি ডিএনএ ই, যাকে বলা হয় পলিমারেজ 3 কে কিন্তু সংক্ষেপে আরেকটা নামে ডিএনএ ই বলা হয় ইকুলাই এর ক্ষেত্রে, অবশ্যই ইকুলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। আবার দেখো এক্সোনিউক্লিয়াস ফাংশন, এনজাইম গুলো ফাংশন গুলো দেখে নাও। যে 5 প্রাইম 3 প্রাইম যে এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি তারা কি করে একটু দেখে নিই। এটা কিন্তু শুধুমাত্র পলিমারেজ 1 এর আছে। আর এটা কিন্তু 1, 2, 3 সকলেরই আছে। আমরা কিন্তু তাই দেখেছি। আরেকবার দেখে নিই। 3 প্রাইম 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অর্থাৎ 3 প্রাইম 5 প্রাইম এনজাইমটির প্রুফ রিডিং কাজ 3 জনেরই দেখো ইয়েস, ইয়েস, ইয়েস। বাট 5 প্রাইম 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি শুধুমাত্র পলিমারেজ 1 এ রয়েছে, এবং 2 এবং 3 এর ক্ষেত্রে কিন্তু কারণ নেই। এবারে এখানে দেখো 5 প্রাইম 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি কি কাজ করে? 5 প্রাইম 3 প্রাইম এই ডিরেকশনে যে এনজাইমটা থাকে সেই ডিরেকশনে রেপ্লিকেশন হওয়ার সময় ডিরেকশনে সে কি কাজ করে? সে কাজটি করে রিমুভ প্রাইমার এবং এক্সাইজড মিউটেটেড সেগমেন্ট। এখানে যে প্রাইমার যুক্ত হয়েছিল রেপ্লিকেশন শুরুর জন্য সেই প্রাইমারকে দূর করে, এবং যদি কোনো সিকোয়েন্সে মিউটেশন ঘটে যায় তখন সেটাকে দূর করে, রিমুভ করে দেয়। এই যে এইখানটায় যদি এরকম থাকে তখন প্রাইমার দূর করে এখানে দূর করে দেয়। প্রাইমারকেও রিমুভ করে। 3 প্রাইম 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি এক্সাইজ মিসম্যাচড নিউক্লিওটাইড। অনেক সময় কিন্তু এটিজিসি এই পদ্ধতিতে সময় যদি কোনো কারণে এর একটা অন্য কিছু যুক্ত হয়ে যায় সেটাকে কিন্তু দূর করে ডিএনএ সঠিক রিডিংটা করার জন্য মিসম্যাচ নিউক্লিওটাইড গুলোকে দূর করে থাকে 3 প্রাইম 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। Mainly responsible for the DNA polymerase 1 actually কি কাজ করছে? Mainly responsible for proofreading and filling the gaps. ওই যে গ্যাপসটা দেখো এখানে আমরা দেখাচ্ছি না, এই ছবিতে দেখো এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপকে ফিল আপ করে আর প্রাইমারকে রিমুভ করে। কারণ প্রাইমারকে রেপ্লিকেশন যখন শুরু হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল শুরুর পরে, তারপরে প্রাইমারের আর দরকার নেই। সেটাকে দূর করার জন্য কিন্তু 5 প্রাইম 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি পলিমারাইজেশনের আর ডিএনএ পলিমারেজের যে এই এক্সোনিউক্লিয়াস এনজাইমের মতো যে অ্যাক্টিভিটি সেই কাজটা
তখন সে করে এবং তারে মেইনলি এই কাজটা সে করছে প্রুফ রিডিং করে এবং ফিলিং দ্য গ্যাপ। আর ডিএনএ যদি কোনো ড্যামেজ থাকে সেটা রিপেয়ারিং দ্য ডিএনএ ড্যামেজ। এখানে আরেকবার দেখে নিই। N end DNA polymerase on C end, N টার্মিনাল C টার্মিনাল। এখানে যদি ক্লিভেজ হয়, এখানে স্মল সেগমেন্ট থাকে, এখানে লার্জ সেগমেন্ট থাকে, এখানে যদি ভেঙে যায় ক্লিভেজ হয়, তাহলে স্মল ফ্র্যাগমেন্ট যদি 32 A হয় 323 A having 5 prime 3 prime exonuclease activity। আর লার্জ যে সেগমেন্টটা রয়েছে এটি লার্জ সেগমেন্টের 604 604 এ থাকে অ্যাডেনিন কল্ড ক্লিনিউ। এই যে লার্জ সেগমেন্ট থাকে ডিএনএ পলিমারেজ যে ভাগ করে তাকে বলা হয় ক্লিনিউ সেগমেন্ট লার্জ সেগমেন্টকে। আর যেখানে ডিএনএ এর পলিমারাইজেশন অ্যাক্টিভিটিটা রয়েছে সঙ্গে 3 প্রাইম 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিও রয়েছে। চলে আসলো পলিমারেজ 2 টেম্পোরারিলি ফাংশনাল when DNA polymerase 1 and 3 are non-functional আর নট ফাংশনাল যখন পলিমারেজ 1 এবং 3 কাজ করে না তখন ডিএনএ পলিমারেজ 2 কিন্তু টেম্পোরারিলি কাজটা করতে পারে। মেইনলি কিন্তু আমরা দেখলাম যে ডিএনএ পলিমারেজ 1 প্রুফ রিডিং এর কাজই করছে। তাহলে ডিএনএ পলিমারেজ 3 কিন্তু অ্যাকচুয়ালি রেপ্লিকেশনটা করে। স্টিল ক্যাপাবল ফর ডুইং সিনথেসিস অন দ্য ড্যামেজ টেমপ্লেট। এছাড়া কিন্তু আ দেখতে পাচ্ছি যে আমরা ডিএনএ পলিমারেজ 2 ক্যাপাবল অফ সিনথেসিস মানে ড্যামেজ টেমপ্লেট এর উপরে কিন্তু ক্যাপাবল সক্ষম তৈরি করার জন্য নতুন স্ট্র্যান্ড। এছাড়াও পার্টিসিপেট ইন ডিএনএ রিপেয়ার প্রসেসেও অংশগ্রহণ করে। পলিমারেজ 1 এর কাজ কিন্তু আমরা দেখলাম। পলিমারেজ 3 অ্যাকচুয়ালি কি কাজ করে দেখে নিই। হেটেরোডাইমার এনজাইম ইট ইজ অ্যান হেটেরোডাইমার এনজাইম কম্পোজড অফ 10 ডিফারেন্ট 10 রকমের সাব ইউনিটের মধ্যে থাকে। হাইয়েস্ট পলিমারাইজেশন ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ এটি কিন্তু অ্যাকচুয়ালি ইলংগেশন প্রসেস অর্থাৎ রেপ্লিকেশন প্রসেসটাকে বর্ধিত করার প্রক্রিয়াটাকে অংশগ্রহণ করে ডিএনএ পলিমারেজ 3 হ্যাভিং দ্য হাইয়েস্ট পলিমারাইজেশন অ্যাক্টিভিটি। আর এটির হাইয়েস্ট পলিমারাইজেশন অ্যাক্টিভিটি রয়েছে 10 to the power 5 knot per minute. The true enzyme actually responsible for the process elongation process বর্ধিতকরণের জন্য অ্যাকচুয়ালি পলিমারেজ 3 রেসপন্সিবল রয়েছে। এবার দেখো স্ট্রাকচার অফ ডিএনএ পলিমারেজ 3। হুম, আচ্ছা, আচ্ছা। পলিমারেজ 3 রয়েছে আলফা ইউনিটের ক্ষেত্রে 5 প্রাইম 3 প্রাইম পলিমারাইজিং অ্যাক্টিভিটি আছে। ইপসিলন রয়েছে। এদের ক্ষেত্রে রয়েছে 3 প্রাইম 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিস। Exonuclease activity and play key role in replication fidelity কন্টিনিউটি রক্ষা করার জন্য রেপ্লিকেশনের সেটি রয়েছে। অর্থাৎ এবার যে খণ্ডটি চলে এসেছে যেটা আমরা দেখতে পাচ্ছি বিটা ড্যাশ বিটা 2 এটা কিন্তু ইউক্যারিওটিক এর ক্ষেত্রে এসছি আমরা। ওকে, অর্থাৎ এটি আরএনএ পলিমারের একটি কোর এনজাইম হলো এনজাইমের গঠন। কোর এনজাইম একটা দিকে কোর এনজাইম আছে একদিকে হলো এনজাইম আছে। এই মাঝখানে এই দুটি সিগমা ফ্যাক্টর দিয়ে যুক্ত আছে। এটি কিন্তু অ্যাকচুয়ালি আহ ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনে ও হ্যাঁ, এটা কিন্তু ইউক্যারিওটিক রেপ্লিকেশনের পলিমারেজ 3 গঠন। এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ল্যাগিং স্ট্র্যান্ড রেপ্লিকেশনে যে ওকাজাকি খন্ড তৈরি হয় 100 থেকে 200 ওকাজাকি যে খন্ডটা আমরা বলেছিলাম একটু আগে তার ওখানে 100 থেকে 200 নিউক্লিওটাইড থাকে। আচ্ছা ইউক্যারিওটিক এর ক্ষেত্রে পলিমারেজের কিন্তু একটু ভিন্ন রকমের রয়েছে তাদের অ্যাক্টিভিটিস কার্যকলাপ। প্রোক্যারিওটিক এর যেমন একই পলিমারেজ 3 লিডিং অর ল্যাগিং স্ট্র্যান্ড এর কাজ করতো
এক্ষেত্রে তেমনটি নয়। দেখা গেছে ২ রকমের ডিএনএ পলিমারেজ এদের রেপ্লিকেশন এর সঙ্গে শুরু হয়। এদের একটি হলো ডিএনএ আলফা যা ল্যাগিং স্ট্র্যান্ড এর কাজ করে। এখানে এই যে দেখো ডিএনএ আলফা, আরেকটি যা ল্যাগিং স্ট্র্যান্ড এর কাজ করে। এবং অপরটি ডিএনএ পলিমারেজ ডেল্টা যা লিডিং স্ট্র্যান্ড এর কাজ করে। ইউক্যারিওটিক কোষে আরএনএ প্রাইমারের দৈর্ঘ্য প্রায় 10 নিউক্লিওটাইড, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আলাদা। মেইনটেইন দ্য হেটেরোডাইমার যে স্ট্রাকচার, এই যে থিটা, অর্থাৎ এই যে স্ট্রাকচার ডিএনএ পলিমারেজ 3 এর স্ট্রাকচারটা পুরো বলা হয়েছে যে এখানে যে থিটা রয়েছে, এপসিলন রয়েছে, তারা কি কাজ করছে। আ এখানে দেখে নিচ্ছি আমরা। ডিএনএ বি, দ্যাট ইজ ডিএনএ হেলিকেজ বি। এখানে ডিএনএ ক্ল্যাম্প, যেখানে নোড ওপেন হবে। এখানে বিটা ক্ল্যাম্প, কোর প্রোটিনিটি। নিউক্লিওটাইডস আর অলওয়েজ অ্যাডেড টু দ্য গ্রোয়িং স্ট্র্যান্ড। সবসময় মনে রাখতে হবে যে দিকটা বাড়ছে সেই দিকটা গ্রোয়িং স্ট্র্যান্ড এর সঙ্গে যুক্ত হয়। অন্যদিকে গ্রোয়িং স্ট্র্যান্ড at the 3' end, the end at which the DNA strand has a pre-hydroxyl group, অর্থাৎ এই গ্রুপের সঙ্গে সর্বদাই কিন্তু গ্রোয়িং the nucleotide always added to growing strand 3' অ্যাডের এখানে গ্রোয়িং স্ট্র্যান্ড 3' অ্যাডে এখানে যুক্ত হয়। এটা কিন্তু একটা ডিএনএ কেমিক্যাল স্ট্রাকচার। এখানে নাইট্রোজেন বেস যুক্ত হয়। আর এখানে এই 3' হাইড্রক্সিল গ্রুপে 3 হাইড্রক্সিল যে গ্রুপ এখানে যুক্ত হয়। গ্রোয়িং নিউক্লিওটাইড পরপর যুক্ত হতে থাকে আর বর্ধিত হতে থাকে। আচ্ছা, আরএনএ প্রাইমেজ যেটা বলছিলাম, আরএনএ প্রাইমেজ অলসো কল্ড ডিএনএজি। ডিএনএজি প্রোটিন বলা হয়। তো প্রাইমেজ ইজ এবল টু সিনথেসাইজ প্রাইমার প্রোটিন। প্রাইমার তৈরি করে, সেটা এনটিপি 3 এনটিপি দিয়ে অ্যাজ দ্য সাবস্ট্রেট হিসেবে তৈরি করে, এবং এসএসডিএনএ অ্যাজ দ্য সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ কে টেমপ্লেট হিসেবে সেখানে গিয়ে যুক্ত হয় প্রাইমার। যে প্রাইমারের থেকে কিন্তু পলিমারাইজ অ্যাক্টিভিটি, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন অ্যাকচুয়ালি শুরু হয়। তো প্রাইমার্স কি? যে প্রাইমার হচ্ছে, যেমন ধরো কোনো রং করার সময় কিন্তু আগে প্রাইমার দেওয়া হয়, তারপরে কালার করা হয় কোনো দেওয়ালে, ঘরে। ঠিক তেমনি করে ডিএনএ রেপ্লিকেশন শুরু হওয়ার আগে প্রাইমেজ এনজাইম একটি প্রাইমার খণ্ডক তৈরি করে সিঙ্গেল স্ট্যান্ডার্ড এর কাছে যুক্ত হয়। সেখান থেকে নতুন করে ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হয়। সুতরাং এই প্রাইমারটা, হোয়াট ইজ প্রাইমার? তো প্রাইমার আর কিছুই নয়। প্রাইমার আর শর্ট আরএনএ ফ্র্যাগমেন্টস অফ এ সেভারাল নিউক্লিওটাইড লং। একটা অনেকগুলো নিউক্লিওটাইড একটা দীর্ঘ থেকে তৈরি হওয়া একটি দীর্ঘ নিউক্লিওটাইড থেকে তৈরি হওয়া একটি শর্ট আরএনএ ফ্র্যাগমেন্টস। হ্যাঁ, এক্ষেত্রে ডিএনএ পলিমারেজ 3 কিভাবে কাজ করছে, যে প্রাইমার যেখানে যুক্ত হচ্ছে এটি আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমারটা যুক্ত হয়েছে এখান থেকে, দেখো যেখানে যুক্ত হয়েছে সেখান থেকে নিউ ডিএনএ তৈরি হয়েছে। So primers provide free 3 hydroxyl groups to react with alpha P atom of the DNTP নতুন এবং ফসফোডাইএস্টার বন্ড তৈরি করার জন্য আলফা পি ফসফেট গ্রুপের সঙ্গে না নিউক্লিওটাইড ট্রাইফসফেটের সঙ্গে যুক্ত হয়ে ফ্রি হাইড্রোক্সিল গ্রুপে পরবর্তীটায় যাতে ফসফোডাইএস্টার বন্ড তাদের সঙ্গে তৈরি হয়। 3 হাইড্রোক্সিল গ্রুপ পরপর ফসফোডাইএস্টার বন্ডের সঙ্গে কিন্তু ফসফেট ব্যাকবোনটা তৈরি হয়। যেমন দুটি নাইট্রোজেন বেসের মাঝখানে হাইড্রোজেন বন্ডিং থাকে সেই রকম। তো প্রাইমেজ গুলি ডিএনএ বি, ডিএনএ সি যে প্রোটিন গুলো রয়েছে অ্যান্ড অরিজিন সবাই মিলে তাকে বলা হয় প্রাইমোজোম কমপ্লেক্স এট দ্য ইনিশিয়েশন। যেখান থেকে রেপ্লিকেশন শুরু হয় তাকে বলা হয় ইনিশিয়েশন। আর সেই ইনিশিয়েশন ফেজে প্রাইমোজোম যে কমপ্লেক্স, তার মধ্যে কি থাকে? তার মধ্যে থাকে প্রাইমেজ, তার মধ্যে থাকে ডিএনএ বি প্রোটিন, ডিএনএ সি এবং একটি অরিজিন। এই টোটালটা মিলে বলা হয় প্রাইমোজোম কমপ্লেক্স, যেটা ইনিশিয়েশন পর্যায়ে শুরু হয়। এবং দেখো এখানে হেলিকেজ সম্পর্কে ডিটেইল দেওয়া হচ্ছে। হেলিকেজ হচ্ছে ডিএনএ বি। তার মানে কি প্রাইমোজোমের মধ্যে হেলিকেজ রয়েছে ডিএনএ বি, ডিএনএ সি এবং ডিএনএ ওপেন। আমরা জানি হেলিকেজ কিন্তু ডাবল স্ট্র্যান্ড বন্ডকে খুলে দেয় এনজাইম, সেখানে এটিপি শক্তির প্রয়োজন হয়। আর সেই সঙ্গে ওপেনিং প্রসেস শুরু হয়ে যায় ডিএনএ এ এবং ডিএনএ সি প্রোটিনের সাহায্যে। সেই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ বাইন্ডিং প্রোটিন তারপরে প্রয়োজন হয়, যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ প্রোটিন কিন্তু ডিএনএ টেমপ্লেটকে মেইনটেইন করে। যখন সে একাই সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে যায় তখন তাকে মেইনটেইন করে এবং প্রিভেন্ট ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ফরমেশন। যেই একটা তৈরি হয় যাতে কমপ্লিমেন্টারিটি সিকোয়েন্স অনুযায়ী যেন আরেকটি না তৈরি হয়ে যায়, এটা নতুন তৈরি হয়ে যায়, সেই জন্য সেটা রক্ষা করে এবং প্রোটেক্ট দ্য ভালনারেবল সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ফ্রম নিউক্লিয়েজ।
নিউক্লিয়াস সবসময় নিউক্লিয়াস এনজাইমকে ভেঙে দেয়, ডিস্ট্রয় করে। যেহেতু সিঙ্গল স্ট্র্যান্ড হয়ে রয়েছে যতক্ষণ না কমপ্লিমেন্টারি নতুন স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, ততক্ষণ সিঙ্গল স্ট্র্যান্ডকে প্রোটেক্ট করছে নিউক্লিয়াস এনজাইম থেকে। তাহলে এক্ষেত্রে দেখো এসএসবি প্রোটিনেরও কিন্তু কিছু কাজ রয়েছে। সেটা একটু ভালো করে শর্ট প্রশ্ন হিসেবে তোমরা দেখবে। আবারও ডিএনএ গাইরেজ ইট কাজ ডিএনএ গাইরেজ আরো একটি কাজ করে। ফসফোডাইএস্টার যে বন্ড আছে ফসফোএস্টার বন্ডকে ভেঙে দেয় ২ টি স্ট্র্যান্ডের মধ্যে এবং তাদের মধ্যে ভেঙে দেওয়ার পর তাদের মধ্যে যে একটা স্ট্রেংথ তৈরি হয় সুপার কয়েলিং, তারা কয়েলিং অবস্থায় থাকে যেহেতু ইউক্যারিওটের ক্ষেত্রে এই প্রোক্যারিওটিক এর ক্ষেত্রে সরি, সেই প্রোক্যারিওটিক এর ক্ষেত্রে কয়েলিং অবস্থায় থাকা তাদের মধ্যে একটা সবসময় একটা টেনশন থাকে। যখন খুলে যায় সেই টেনশনটা চট করে যাতে আস্তে, আস্তে করে রিলিভ হয় সেইজন্য কিন্তু ডিএনএ গাইরেজ সেটাকে আস্তে, আস্তে করে রিলিভ করার জন্য সাহায্য করে অ্যান্ড রিফর্ম নতুন করে আবার ফসফোডাইএস্টার বন্ড তৈরি করতে সাহায্য করে। ফসফোএস্টার বন্ডকে কাট করে আ সুপার কয়েলিং স্ট্রাকচারকে স্ট্রেংথ করে রিলিজ করে সেখান থেকে তারা তৈরি করে টোপয়ের আইসোমারেজ গুলো এখানে রিলিজ করে। আর গাইরেজ কাট করে নতুন করে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে। এবং এটা চেঞ্জ করতে পারে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কে নেগেটিভ সুপার কয়েল স্টেটে উইথ দ্য কনজাম্পশন অফ এটিপির হেল্প নিয়ে নেগেটিভ সুপার কয়েলে পরিবর্তন করতে পারে। এবার লাইগেজ দেখো নতুন, নতুন স্ট্র্যান্ড গুলোকে আরএনএস এনজাইম দিয়ে যুক্ত করবে এবং এখানে দেখো এখানে ছবিটা ডিএনটিপি ডিএনএ পলিমারেজ রয়েছে। ডিএনএ পলিমারেজ এসে একটা নিউ স্ট্র্যান্ড তৈরি করলো দেখো। আবার লাইগেজ এসে সেখানে এসে যুক্ত করে দেবে। এই উল্টো দিকে আছে, যুক্ত করে দিচ্ছে। কানেক্ট টু adjacent single stranded DNA by joining 3' হাইড্রক্সিল। দেখো ডিএনএ সবসময় একটা 3' হাইড্রক্সিলের সঙ্গে অন্যদিকে 5' ফসফেট অফ অ্যানাদার ডিএনএ এইভাবেই যুক্ত থাকে। তাদেরকে যুক্ত করার মেইন কাজটি রয়েছে কিন্তু ডিএনএ লাইগেজ এনজাইমের। এরপরে সিলিং দ্য নিক ইন দ্য প্রসেস অফ রেপ্লিকেশন, রিপেয়ারিং অ্যান্ড রিকম্বিনেশন এইভাবে সিলিং করে দিচ্ছে পদ্ধতিটা রেপ্লিকেশন কমপ্লিট হওয়ার পরে। যদি কোনো সেখানে রিপেয়ার করার প্রয়োজন হয় তারপরে শুরু হয়ে যাবে রিপেয়ারিং পদ্ধতি। আচ্ছা সেই অ্যাকুরেসিটা যাতে ফাইডালিটি কন্টিনিউটি থাকে the replication based on the principle of base pairing is crucial to high accuracy of the genetic information transfer অর্থাৎ যাতে এই যে পদ্ধতিটি হচ্ছে সেটি যেন সর্বতোভাবে তাদের বেস পেয়ার টা নির্দিষ্ট এমনভাবে সেই কমপ্লিমেন্টারিটি যাতে মেইনটেইন হয় এবং তাদের হাই অ্যাকুরেসি থাকে, কোনো সমস্যা যাতে না হয়। একদম সঠিক পরিমাণে যেন জেনেটিক্যাল ইনফরমেশন এটা পরবর্তী জেনারেশনে সঠিকভাবে রেপ্লিকেটেড হয়, সেই ব্যাপারটার দিকে নজর রাখা। তো সেই হিসাবে এনজাইম ইউজ টু মেকানিজম টু এনশিওর ডিএনএ রেপ্লিকেশন ফাইডালিটি যাতে সেই সঠিক সঠিক যে ডিএনএ রেপ্লিকেশন সেটা যেন অ্যাকুরেসিটা মেইনটেইন থাকে, যেন সঠিকভাবে সঠিক রেপ্লিকেশনটা ইনফরমেশন গুলি যায়, সেটার দিকে নজর রেখে কিন্তু ২ টি পদ্ধতিই হয়েছে। একটা বেস সিলেকশন, প্রুফ রিডিং, রিয়াল টাইম কারেকশন। যদি কোনো সমস্যা থাকে তাই প্রুফ রিডিং করে নেবে। কোনো সমস্যা থাকলে কিন্তু সেটাকে আবার ফ্রেম করে আবার নতুন করে বেসগুলো সাজিয়ে নেওয়া যাবে। সেই পদ্ধতি প্রুফ রিডিং করছে ডিএনএ পলিমারেজ 1 আর বেসগুলোও সিলেকশন করছে। যদি বেসের মনে কোনো সমস্যা থাকে সেটাওকে রিপেয়ার করে ফেলছে। প্রুফ রিডিং কারেকশন আমরা দেখেছি যে ডিএনএ পলিমারেজ 1 সেটি করছে। সো ডিএনএ পলিমারেজ হ্যাজ দ্য ফাংশন টু কারেক্ট দ্য মিসম্যাচ নিউক্লিওটাইডস। যদি ভুল করেও কখনো নিউক্লিওটাইডের মিসম্যাচ হয়ে যায় তখন কিন্তু সেটিকে ম্যাচ করে সেটিকে সঠিক জায়গায় নিয়ে আসা, সঠিক ম্যাচটা করে দেওয়ার দায়িত্ব ডিএনএ পলিমারেজ 1 এর। এবং শুধু তাই নয়, ইট আইডেন্টিফাইড দ্য মিসম্যাচ নিউক্লিওটাইড অ্যান্ড রিমুভ আইডেন্টিফাই করে নেয় যে কোনটা ভুলভাবে যুক্ত হলো সেটাকে আবার রিমুভও করে দেয় এবং ইটস ইউজিং 3' 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি কিসের সাহায্যে সেটি করছে? রিমুভ করছে না 3' 5' এনজাইম এক্সোনিউক্লিয়াস তার কার্যকলাপ দ্বারা অ্যান্ড অ্যাড এ কারেক্ট বেস। সেটি খারাপটাকে দূর করে আবার একটি ভালোটাকে যুক্ত করে দিচ্ছে। ভালো বেসকে যুক্ত করে যাতে সঠিক অ্যাকুরেসি ফাইডালিটি থাকে, সঠিকভাবে জেনেটিক ইনফরমেশন প্রবাহিত হয় এবং কন্টিনিউস দ্য রেপ্লিকেশন এবং রেপ্লিকেশনটা কন্টিনিউটি হতে থাকে। ওকে? এইভাবে এনজাইম গুলো কাজ করছে আমরা দেখে নিচ্ছি। এরপরে কিন্তু শুধু এটা আমরা এনজাইমের বর্ণনা দিয়েছি।
কিন্তু আমাদের মেইন কার্যকলাপ এখনো রয়েছে অ্যাকচুয়াল প্রসেস ডিএনএ রেপ্লিকেশন এর। সেই পদ্ধতিটি আমরা পরবর্তী ভিডিওয় বলব, কারণ ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেছে এনজাইম গুলোর বর্ণনা দিতে গিয়ে। তো আমরা এবার আহ এটা দেখে নিচ্ছি, প্রুফরিডিং কারেকশন হয়ে যাবে। এইভাবে তৈরি হবে ডিএনএ পলিমারেজন এবং ফাইনালি ডিএনএ রেপ্লিকেশন প্রসেস। তো সেই প্রসেসে যাওয়ার আগে কিন্তু আমরা আজকে পুরো ডিএনএ রেপ্লিকেশন সেন্ট্রাল ডগমা এবং তাতে অংশগ্রহণকারী ডিফারেন্ট টাইপস অফ ডিএনএ পলিমারেজ, ডিফারেন্ট টাইপস অফ এনজাইম তারা অংশগ্রহণ করছে, পার্টিসিপেট করছে এবং তাদের কি ভূমিকা সেটি আমরা দেখলাম। তো আজকে আমরা এ পর্যন্তই রাখবো। পরের দিন আমরা ডিএনএ রেপ্লিকেশন প্রসেস ডিটেইলস শুরু করব। ওকে? আজকে এই পর্যন্তই রইলো।